আচ্ছা, এবার পার্টিকুলার ডেটা স্ট্রাকচারের চ্যাপ্টারগুলো আমরা স্টার্ট করব। এর আগে পর্যন্ত আমরা যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে একটা কোনো প্রবলেম সলভ করবার জন্য আমরা যে প্রোগ্রাম ডেভেলপ করি বা যে অ্যালগোরিদমটা আমরা ডেভেলপ করি, সেই প্রোগ্রামগুলো পারফরমেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। যে একটা প্রবলেম সলভ করতে গেলে তার যে আমরা ফাংশনটা ডেভেলপ করছি, যা অ্যালগোরিদমটা লিখছি, সেটা কতটা এফিসিয়েন্টলি এক্সিকিউট হবে। এবং আমরা একটা প্রোগ্রামের পারফরমেন্স বলতে সেটা কত তাড়াতাড়ি রান করছে সেইটাকে কিন্তু আমরা ধরি না, মানে ওয়াচ টাইম ধরি না। সেটাকে আমরা পারফরমেন্সকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে তার টাইম কমপ্লেক্সিটি আর একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে একটা সম্পূর্ণ ম্যাথামেটিক্যাল ফাংশন দিয়ে আমরা তাকে রিপ্রেজেন্ট করি। তাহলে প্রোগ্রামের পারফরমেন্স কত তাড়াতাড়ি সেটা রান করছে সেটা আমরা কোনো ওয়াচ টাইম দিয়ে সেটাকে আমরা ধরি না, আমরা সেটাকে একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলো হচ্ছে একটা পলিনোমিয়াল আসে, এবং সেই পলিনোমিয়ালগুলোকে আমরা একটা পার্টিকুলার নোটেশনের সাহায্যে আমরা যখন রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা বলি যে অ্যাসিমটোটিক নোটেশন। এবং পারফরমেন্সকে তিনটে ক্যাটাগরিতে যদি আমরা ভাগ করি, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, অ্যাভারেজ কেস, তাহলে তিন রকমের আমরা টাইম কমপ্লেক্সিটি মানে অ্যাসিমটোটিক নোটেশন আমরা পাই। একটা বিগ ও, বিগ ওমেগা, বিগ থিটা। কখন বিগ ও, কখন বিগ ওমেগা, কখন বিগ থিটা, এগুলো সব আমরা আলোচনা করেছি। আচ্ছা, এবার পার্টিকুলার ডেটা স্ট্রাকচার কেন পড়ছি? ডেটা স্ট্রাকচার আমরা পড়ছি যে আমরা যখনই কোনো প্রোগ্রাম লিখি তখন সেই প্রোগ্রামটা মেমোরিতে আসে, এবং আমরা যে ডেটা নিয়ে কাজ করি, ডেটাগুলোকে কোথাও না কোথাও তো রাখতে হবে। তা সেই ডেটাগুলোকে আমরা রাখার ব্যবস্থা কোথায় করি? র্যামের মধ্যে করি। কিন্তু যখন প্রোগ্রাম এক্সিকিউট হবে তখন সিপিইউ কি করবে? এই ডেটাগুলোকে র্যাম থেকে রেজিস্টারের ভেতরে লোড করবে। এবার ব্যাপারটা হচ্ছে, র্যামের মধ্যে আমার তাহলে প্রোগ্রামটা স্টোর হচ্ছে, প্রোগ্রামের মধ্যে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো স্টোর হচ্ছে, তার জন্য আলাদা করে মেমোরি অ্যালোকেট হচ্ছে, প্লাস আমাদের কম্পিউটারটা যে অন আছে তার জন্য আমাদের অপারেটিং সিস্টেম চলছে ব্যাকগ্রাউন্ডে। অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার, সিস্টেম প্রোগ্রাম। তাহলে এই অপারেটিং সিস্টেমটাকেও রান করছে সিপিইউ, তাহলে অপারেটিং সিস্টেমটাও মেমোরির মধ্যে রয়েছে। তো এরকম আরো অনেক কিন্তু ডেটা আমাদের সব মেমোরির ভেতরেই রয়েছে, এক্সিকিউশনের সময় মেমোরির ভেতরে আছে, মানে র্যামের মধ্যে আছে। কিন্তু যখন মেশিন আমরা অফ করে দিই তখন পার্মানেন্ট স্টোরেজে যে ডেটাগুলো থাকে সেগুলো সব হার্ড ডিস্কে থাকে। তা এখন ব্যাপার হচ্ছে যে এই র্যামের মধ্যে ডেটাগুলোকে যে আমরা রাখছি তার একটা অর্গানাইজেশন আমরা যদি ফলো করি, না হলে এলোমেলো ভাবে রাখলে তো আমার হবে না। কারণটা একদম পরিষ্কার যে আমাদের র্যামের সাইজ খুব লিমিটেড, আমাদের র্যামের সাইজ খুব লিমিটেড। এবং এখানে আমাকে এমনভাবে ডেটাকে রাখতে হবে যাতে সেটা অ্যাক্সেস করাটা যেন ইজি হয়। তাহলে এর জন্য ডেটাকে আমরা পার্টিকুলার কিছু অর্গানাইজেশন ফলো করি, সেই অর্গানাইজড ওয়েতে আমরা ডেটাকে রাখি। সেই অর্গানাইজেশনটাই হচ্ছে আহ, কিছু ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার এই অর্গানাইজেশনটাকে দুভাগে ভাগ করা হয়, আমরা এটা প্রথম দিকে আলোচনা করেছি। একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবং এই যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এটা কেন বলা হচ্ছে সেটা আমরা এখানে বুঝতে পারবো। লিনিয়ার ডেটা স্ট্রাকচারে বলছে একটা ডেটা তার কাছে নেক্সট ডেটার রেফারেন্স যদি থাকে, একটা ডেটা তার ঠিক নেক্সট লোকেশনেই যদি নেক্সট ডেটাটা থাকে, যেমন অ্যারে। আমরা যদি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করি, ইন্টিজার এ 5 বলে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এর মধ্যে
কিছু এমনি আরবিটারি ভ্যালু রাখছি 25 1 6 9। ইন্টিজার যদি ডেটা টাইপ হয়, ইন্টিজার ডেটা টাইপের বিভিন্ন সাইজ আছে। কম্পাইলার যদি খুব ওল্ড কম্পাইলার হয়, ওল্ড কম্পাইলারের ক্ষেত্রে আচ্ছা, আমাদের কম্পাইলার দু রকম আছে। একটা হচ্ছে বহু পুরোনো টাইমের, মানে আমরা যখন 2003 সালে যে কম্পাইলার ইউজ করেছি, তারও আগে, সেই কম্পাইলারে ডেটার সাইজ একরকম ছিল। এখনকার লেটেস্ট কম্পাইলারগুলোতে ডেটার সাইজগুলো আর একরকম। ইন্টিজারের এক্সাম্পল যদি ধরি আমরা, এবং সি প্রোগ্রামিং এর বইতে ওল্ড কম্পাইলারের সাইজগুলোই লেখা আছে। ইন্টিজার ডেটা টাইপ যদি আমরা ডিক্লেয়ার করি, তাহলে যদি আমাদের ওল্ড কম্পাইলার হয়, ওল্ড কম্পাইলারের মধ্যে আবার দু রকম ভাগ আছে। একটা হচ্ছে 32 বিট, আর একটা হচ্ছে 64 বিট। 32 বিট যদি কম্পাইলার হয়, ওল্ড কম্পাইলারগুলোতে ইন্টিজারের সাইজ হচ্ছে 2 বাইট, আর 64 বিট কম্পাইলার হলে 4 বাইট। এবার এখনকার লেটেস্ট যে কম্পাইলারগুলো, মানে নিউ কম্পাইলারগুলো আছে, সেগুলোতে বলছে 32 বিট যদি হয়, মানে দু রকম কম্পাইলার, দুটো আর্কিটেকচার। একটা হচ্ছে আমাদের উইন্ডোজেও দুটো আর্কিটেকচার থাকে, একটা 32 বিট, একটা 64 বিট। একটা 32 বিট, একটা 64 বিট আর্কিটেকচার। 32 বিটগুলোতে এখনকার লেটেস্ট কম্পাইলারে ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে 4 বাইট। মানে 4 বাইট, মানে আমি একটা যদি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি 4 বাইট, তাহলে সে 4 বাইট এরিয়া কি করবে, অ্যালোকেট করবে। আর 64 বিট কম্পাইলার যদি হয়, তাহলে এটা 8 বাইট, খুব সম্ভবত 8 বাইটই হয়। এবার আমরা ক্লাসে যখন এটা পড়ি, তখন আমরা একটা ধরে নিই, যে কোনো একটা ধরে নিই, কেননা মেমোরির ভেতরে কোথায় কোন অ্যাড্রেস কি হচ্ছে সেগুলো তো আমি দেখতে পাই না, কিন্তু এটা আমাদের নলেজে রাখা দরকার। তা এখানে যে আমরা এ বলে যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি, তাহলে এখানে আমরা একটা ধরে নিই লেটেস্ট কম্পাইলার 32 বিট কম্পাইলার ধরে নিই। তাহলে এই অ্যাড্রেসটা ধরো 100, তাহলে নেক্সট অ্যাড্রেসটা কত হবে, মানে 5 যেই ভ্যালুটা, এই ভ্যালুটা স্টার্ট হবে কোথা থেকে, 104 থেকে। কেন 20, এই যে এটা একটা লোকেশন, তো এটা হচ্ছে ইন্ডেক্সিং যদি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে 0 1 2 3 4, 0 1 2 3 4। তাহলে এই 20-র ভ্যালুটাকে আমরা কিভাবে পাবো, 20 ভ্যালুটাকে আমরা পাবো A0। আর যদি লুপের ভেতরে আমরা অ্যাক্সেস করি, তখন আমরা কি করি, ইন্ডেক্স একটা নিয়ে নিই I। এইটা হচ্ছে অ্যারে এলিমেন্ট অ্যাক্সেস করার প্রসেস। অ্যারে এলিমেন্ট যে আমরা অ্যাক্সেস করি, সেটা হচ্ছে এ লিখে সাবস্ক্রিপ্টের ভেতর আমরা ইন্ডেক্সটাকে মেনশন করি। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এটাকে আবার এইভাবেও লেখা যায়, *A+I। আচ্ছা, আমরা যদি এখানে A2 লিখি, A2 মানে হচ্ছে আমার কত, 1। A2 মানে হচ্ছে 1। A2 কে তাহলে এইভাবে যদি আমরা লিখি, এই সিনট্যাক্সটা ফলো করে, তাহলে *A+2। এবার সি প্রোগ্রামিং এ এগুলো আমরা জানি, আমরা করেছি। সি প্রোগ্রামিং এ *A+2 কেন লেখা হচ্ছে, সেগুলো আমরা সব সি প্রোগ্রামিং এর টপিক। আচ্ছা, এবার 104, 100
নেক্সট অ্যাড্রেসটা হবে 108, তারপরে 112, তারপরে 116। তার মানে প্রত্যেকটা লোকেশন 4 বাইট করে করে কি করছে, অ্যালোকেট করেছে। এটা 4 বাইট, এটা 4 বাইট, এটা 4 বাইট। তাহলে আমরা এই যে ভ্যালুটা 5, এই ভ্যালুটা আমরা ডেফিনেটলি জানি যে অ্যাড্রেসটা কোথায় হবে। আমি যদি এই 0th লোকেশনে প্রথম স্টার্ট করি, আমার নেক্সট ভ্যালু হচ্ছে 5, কিন্তু আমি জানি যে আমার নেক্সট ভ্যালুটা কোন অ্যাড্রেসে হবে, 104-এ হবে। কেননা আমার 20 যে এই ভ্যালুটা আছে, যেটা ফার্স্ট ভ্যালু 0th ইন্ডেক্সে, সেটা আমার 4 বাইট অ্যালোকেট করবে। এই যে প্রথম যে অ্যাড্রেসটা, এটাকে বলে বেস অ্যাড্রেস, মানে অ্যারের বেস অ্যাড্রেস। এবং অ্যারের বেস অ্যাড্রেস, অ্যারের নামটা লিখলেই বেস অ্যাড্রেসটা কি হয়, উঠে আসে। অ্যারের নাম যদি আমরা লিখি, তাহলে এটা কি হয়ে যাবে, আমার বেস অ্যাড্রেসটা উঠে আসবে। আচ্ছা, এবার এখানে ব্যাপারটা হচ্ছে, তাহলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার কেন বলছে না, এই যে যে ডেটা স্ট্রাকচারে আমরা নেক্সট ভ্যালুটা জানি যে কোথা থেকে স্টার্ট হবে, তাকে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। আমি যদি এই ফার্স্ট ইন্ডেক্সে থাকি, তাহলে নেক্সট ভ্যালু হচ্ছে 1, তাহলে নেক্সট ভ্যালু 1 কোথা থেকে স্টার্ট হবে, 108 থেকে স্টার্ট হবে। তাহলে এই যে এটা আমরা যে জানতে পারছি আগে থেকে, এটাকেই বলা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কিন্তু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে আমরা দেখব যে আমি যে লোকেশনে আছি, নেক্সট লোকেশনের অ্যাড্রেস আমার কাছে নেই, মানে আইডিয়াটাই নেই আমার কাছে। নেক্সট লোকেশনের অ্যাড্রেস একটা আলাদা ডিসক্রিট লোকেশনে হবে। তাহলে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়বো, সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা অ্যারে কেন ইউজ করি, মাল্টিপল ভ্যালু স্টোর করার জন্য উইথ সিমিলার ডেটা টাইপ। তাহলে অ্যারেতে আমার অসুবিধা কি হলো, না অ্যারের অসুবিধা হচ্ছে এই যে সাইজটা আমরা ডিক্লেয়ার করছি, এই সাইজটাকে আমি আর কমাতেও পারবো না, বাড়াতেও পারবো না। এই সাইজটা আমরা যখন ডিক্লেয়ার করছি, এটা কখন হচ্ছে, ফিক্সড। কম্পাইল টাইমে এটা কি হয়ে যাচ্ছে, কম্পাইলেশনের সময় কি হয়ে যাচ্ছে, এই সাইজটা আমার ফিক্সড হয়ে যাচ্ছে। এই সাইজটাকে আর রান টাইমে আমি চেঞ্জ করতে পারবো না। সেই জন্য বলছে যে অ্যারের যে এই সাইজকে আমরা ফিক্সড করে দিচ্ছি, এটাকে তো আমরা রান টাইমে চেঞ্জ করতে পারবো না। সেই জন্য অ্যারের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। কেন, আমার যদি ধরো 10টা স্টুডেন্ট আছে, তাহলে 10টা স্টুডেন্টের মার্কস আমি একটা অ্যারের মধ্যে রাখছি, কিন্তু আমার আরো 5টা স্টুডেন্ট অ্যাডমিশন হলো, তাহলে ওই 5টা স্টুডেন্টের মার্কস আমি কিন্তু অ্যারেতে আর রাখতে পারবো না, কারণ জায়গাই নেই তো। আমি তো অ্যারের সাইজ 10 ডিক্লেয়ার করে দিচ্ছি, যখন কম্পাইল টাইমে ওটা ফিক্সড হয়ে যাচ্ছে, ওটাকে রান টাইমে আর চেঞ্জ করা যাবে না। আর নতুন করে করতে হবে। নতুন করে করে লাভ কি হবে, আমার স্টুডেন্টের মার্কস সেটা তো আমি একটা মানে অ্যারের এমনি মধ্যেই লাভ রাখবো। হবে না। হ্যাঁ, ওটা কোনো লাভ হবে না, কারণ আমি আলাদা আলাদা করে কতগুলো অ্যারে নেব। তাহলে আমার তো অ্যারের নামটা সেম রাখতে হবে। এবার একই নামে তো আমি দুবার দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। সেই জন্য আমাদের এটা সিতে একটা চ্যাপ্টার আমরা করি, সেটা হচ্ছে রান টাইম মেমোরি অ্যালোকেশন। অ্যারেকে রান টাইমেও ডিক্লেয়ার করা যায়, সেটাকে ডাইনামিক অ্যারে বলে। আমরা এই যে অ্যারেটা করি, এটা হচ্ছে স্ট্যাটিক অ্যারে, এটা হচ্ছে স্ট্যাটিক অ্যারে। এবার আমাদের ডেটা স্ট্রাকচারে কিন্তু এই ডাইনামিক অ্যারেটা এক্সটেন্সিভলি ইউজ হবে। এবার ডাইনামিক অ্যারে করতে গেলে, ডাইনামিক অ্যারে করতেই 1 মাস লেগে যাবে, তো সেটা সম্ভব না। তো এখানে ব্যাপারটা হচ্ছে, ডাইনামিক অ্যারে কি হয়, আমরা রান টাইমে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নাম্বার অফ কতগুলো আমি ডেটা রাখবো, তার উপর বেস করে আমরা অ্যারের সাইজটাকে ডিক্লেয়ার করতে পারি। এবং তার জন্য আমাদের ম্যালক বলে একটা ফাংশন ইউজ হয় মেমোরি অ্যালোকেশনের জন্য। এটা ডেটা স্ট্রাকচারের যখন কোড করব, তখন এটা সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখে নেব। আচ্ছা, তাহলে এইবার লিঙ্ক লিস্টে আমাদের সুবিধা কি হচ্ছে, না লিঙ্ক লিস্ট কি স্ট্যাটিক না, লিঙ্ক লিস্ট হচ্ছে স্ট্যাটিক না, কিন্তু লিঙ্ক লিস্ট হচ্ছে নন স্ট্যাটিক। মানে লিঙ্ক লিস্টে আমরা যত খুশি ডেটা রাখতে পারি, লিঙ্ক লিস্টের মধ্যে আমরা যত খুশি ডেটা রাখতে পারি। এবার সেটা রান টাইমে। এইটা কি হচ্ছে, অ্যারের ডিসঅ্যাডভান্টেজটাকে আমরা কি করছি, ওভারকাম করছি।
তা এবার ব্যাপারটা হচ্ছে আমি যখন কোনো ডেটা রাখছি, আবার সি প্রোগ্রামিং এ যদি আমি ব্যাক করে যাই, আমি যদি কোনো ডেটা রাখি, ধরো স্টুডেন্ট, তাহলে একটা স্টুডেন্টের ধরো স্ট্রিং নেম বলে একটা ভেরিয়েবল, স্ট্রিং না, এটা হ্যাঁ স্ট্রিং টাইপ একটা অ্যারে ডিক্লেয়ার করে দিচ্ছি, নেম অ্যারে, ধর 10টা স্টুডেন্টের নাম রাখবো। এটা আমাকে 2 ডাইমেনশনাল অ্যারে নিতে হবে। এবং নামের লেন্থটাকে আমি এখানে 100 করে দিচ্ছি। 2 ডাইমেনশনাল অ্যারে মানে ধরো এরকম অজয়, বিজয়, তাহলে এটা কি হবে, এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে হয়ে যাবে। মানে এটা একটা ম্যাট্রিক্স হয়ে যাবে। এটা হচ্ছে 0th রো, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো। তাহলে টোটাল কটা স্টুডেন্ট, 3টে স্টুডেন্ট, তাদের নামের লেন্থ হচ্ছে ম্যাক্সিমাম এটা, তাহলে 0 1 2 3 4 5। তার মানে অ্যারের লেন্থটা কত, 6। তাহলে এটা আমরা এইভাবেই এখানে করে দিই। তাহলে এখানে আমরা 3টে স্টুডেন্টের মার্কস রাখছি, তাদের নামের লেন্থ হচ্ছে 6। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। এইভাবে নামগুলো স্টোর হয়, ঠিক আছে। আর লাস্টে একটা করে কি হয়, এক্সট্রা একটা স্পেস ক্রিয়েট হয়, সেখানে নাল নাল বসে যায়, ঠিক আছে। স্ট্রিং এন্ড অফ দ্য স্ট্রিং মেন, এটা এন্ড অফ দ্য স্ট্রিং মার্কার। তাহলে এটা আমার লেন্থটা 7 করতে হবে। লাস্ট ইন্ডেক্সে একটা করে আমার নাল ক্যারেক্টার বসে যাবে, এটা হচ্ছে নাল। স্ট্রিং নেম, এবার ধরো আরেকটা ইন্টিজার বলে অ্যারের মধ্যে আমরা রোল, 3 জনের ধরো রোল নাম্বার, তাহলে অ্যারের সাইজটা 3 নিলাম। আবার ইন্টিজার এজ, 3টে স্টুডেন্ট, তাহলে এজ বলে একটা অ্যারে নিলাম। তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো আলাদা আলাদা করে ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি, তাহলে 3টে আলাদা আলাদা অ্যারে 3টে আলাদা আলাদা জায়গায় তৈরি হবে। সেই জন্য আমরা স্ট্রাকচারের কনসেপ্ট নিয়ে চলে এসেছি, যে এইটা একটা স্টুডেন্টেরই তো প্রপার্টি। তাহলে একটা স্টুডেন্টের প্রপার্টি, এই 3টে প্রপার্টিকে আমি এক জায়গায় যদি রাখতে চাই, তাহলে আমরা একটা নিজেরা ডেটা টাইপ তৈরি করতে পারি। ইউজার যখন নিজে ডেটা টাইপ তৈরি করে, যেটাকে আমরা ইউজার ডিফাইন ডেটা টাইপ বলি, তাকে বলা হয় স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার কি করে ডিক্লেয়ার করে, স্ট্রাক্ট বলে ডিক্লেয়ার করে। তাহলে এটা হবে স্ট্রাক্ট স্টুডেন্ট, স্ট্রাকচারের নামটা দিলাম স্টুডেন্ট, ব্র্যাকেটের ভেতর এখানে একটা সেমিকোলন। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। তার মানে স্টুডেন্ট বলে আমরা একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম, বা একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এটা স্ট্রাকচার একটা ভেরিয়েবল, মানে এটা ভেরিয়েবল না, এটা স্ট্রাকচার টাইপ ডেটার টাইপ তৈরি করলাম। ডেটা টাইপটা হচ্ছে স্টুডেন্ট টাইপ। ইন্টিজার, ফ্লোট, ডাবল এগুলো হচ্ছে
সিস্টেম ডেটা টাইপ মানে ইনবিল্ট ডেটা টাইপ। এখানে স্টুডেন্ট বলে একটা ডেটা টাইপ আমরা তৈরি করলাম যেটা ইউজার নিজে তৈরি করছে। তাহলে এবার এইটা তাহলে কি হলো, আমরা ধরো আমাদের 3টে স্টুডেন্ট আমরা এবার রাখছি ডেটা, তাহলে আমরা কি করব, স্ট্রাকচারের নামটা দিয়েই মানে স্টুডেন্ট স্ট্রাকচার ডিক্লেয়ার করেছি, ধরো s1, s2। তাহলে যেভাবে আমরা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট এ, ঠিক সেই রকম এই যে ডেটা টাইপটা আমরা তৈরি করলাম স্টুডেন্ট টাইপ, এই ডেটা টাইপের আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, s1 আর s2। তার মানে কি হলো, আমার দুটো স্টুডেন্টের জন্য এই অ্যারেটা কবার ডিক্লেয়ার করতে হতো, এই অ্যারেটাতে তো আমরা দুটো মানে 3জন স্টুডেন্টের দেখো আমি নাম রেখে দিতে পারি। তাহলে এখানে আমাদের আর 2 ডাইমেনশনাল অ্যারে নিতে হবে না, আমরা একটা 1 ডাইমেনশনাল অ্যারে নিলেই আমার কাজ হয়ে যাবে। 2 ডাইমেনশনাল অ্যারে কখন নেব, যখন আমি মাল্টিপল স্টুডেন্টের মার্কস রাখবো। কিন্তু এখন আমার দেখো এটা রোল নাম্বার, এটা অ্যারে আর লাগবে না, মানে এগুলো আর অ্যারে লাগবে না কিন্তু, কেন আমি তো সিঙ্গেল ভেরিয়েবল নিচ্ছি। তার মানে s1 এর যখন আমরা মার্কস রাখবো, তাহলে s1 এর নামটা এই রোল নাম্বার নেম অ্যারের মধ্যে, s1 এর রোল নাম্বারটা একটাই তো ভ্যালু, তাহলে রোল ভেরিয়েবলের মধ্যে, আর এজটা এজ ভেরিয়েবলের মধ্যে, s1 s2 ধরো s3। এইবার আমরা এই 3টে যে স্ট্রাকচার ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, তাহলে স্ট্রাকচার টাইপ আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তাহলে এখানে কি হবে, স্টুডেন্ট স্টুডেন্ট st বলে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব, সাইজ দেবো 3। তাহলে এই যে স্ট্রাকচার অ্যারেটা এখন তৈরি হলো, এর মধ্যে আমরা কি করব, এই 3টে স্ট্রাকচার ভেরিয়েবলকে রেখে দেবো। তাহলে স্ট্রাকচার ডিক্লেয়ার করলে কি হচ্ছে, একটা কম্প্যাক্ট আমরা ডেটা টাইপ তৈরি করছি, সেই ডেটা টাইপের যে প্রপার্টিগুলো রাখছি, স্ট্রাকচার ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করব সেই প্রপার্টিগুলোই কি হবে, সেই প্রপার্টিগুলোই আমার অ্যাক্সেস হবে। এবার ধরো আমি s2 বলে যে স্টুডেন্ট, এর রোল নাম্বার আমি সেট করতে চাইছি, তাহলে কি করব, ভেরিয়েবলের নামটা লিখতে হবে, লিখে ডট দিতে হবে, ডট দিয়ে এখানে প্রপার্টিটা অ্যাক্সেস করতে হবে, এখানে ধরো আমি 21 লিখে দিলাম। তাহলে স্ট্রাকচার ভেরিয়েবলকে আমরা যদি মানে স্ট্রাকচার মেম্বারকে, এরা হচ্ছে 3টে কি স্ট্রাকচার মেম্বার, এই 3টে স্ট্রাকচার মেম্বারকে যদি আমরা অ্যাক্সেস করি, তাহলে আমাদের এখানে ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে স্ট্রাকচার ভেরিয়েবলের রেসপেক্টে। আর যদি পয়েন্টারের থ্রু দিয়ে আমরা অ্যাক্সেস করি, তখন এই ডটের জায়গায় কি করতে হয়, অ্যারো লিখতে হয়, মানে ড্যাশ দিয়ে গ্রেটার দ্যান সিম্বল। আচ্ছা, এবার আমরা এখানে লিঙ্ক লিস্টটা আমরা কি করছি, স্ট্রাকচার কনসেপ্ট ইউজ করছি। তার মানে লিঙ্ক লিস্ট হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যার দুটো মেম্বার। তার মানে কি, আমরা ডেটা যখন রাখছি, লিঙ্ক লিস্টের ডেটা রাখার জন্য যে জায়গাটাতে আমরা ডেটাকে রাখি তাকে বলে নোড। ঠিক আছে, লিঙ্ক লিস্টে আমরা ডেটা যে রাখি, সেই ডেটা যে রাখি যে যার মধ্যে, তাকে বলে নোড। তাহলে এই হচ্ছে একটা নোড, এর দুটো সেল আছে, ঠিক আছে, দুটো কম্পার্টমেন্ট। এই একটা কম্পার্টমেন্টে আমরা ডেটাকে রাখি, সেটা মার্কস হতে পারে, প্রাইস হতে পারে। তাহলে এই জায়গাটাতে কি রাখি, এই জায়গাটাতে আমরা অ্যাড্রেস রাখি। অ্যাড্রেস বলতে তাহলে এই স্ট্রাকচারটাকে বলে নোড। তার মানে আমি যদি 3টে স্টুডেন্টের মার্কস রাখি, তাহলে 3টে নোড ক্রিয়েট হবে। তাহলে দেখো 3টে স্টুডেন্টের মার্কস, তো তাহলে এইটা একটা নোড। এবার এই যে নোডটা ক্রিয়েট হবে, এটা নিশ্চয়ই একটা অ্যাড্রেস আছে,
এই নোডটা ক্রিয়েট করব আমরা রান টাইমে ম্যালক ফাংশনের সাহায্যে। কেন না, রান টাইমে মেমোরি অ্যালোকেট করতে গেলে যে ফাংশনটা আমরা ইউজ করি সেইটা হচ্ছে ম্যালক। ম্যালক আছে, ক্যালক আছে, রিঅ্যালক আছে, ঠিক আছে? এগুলো সব সি জিনিস, এগুলো এত এখানে ডিসকাস করলে আমাদের হবে না। এবার এখানে আমাদের এই অ্যাড্রেসটা সাপোজ আমি এখানে 200 ধরলাম, এই 200 অ্যাড্রেসে এই নোডটা ক্রিয়েট হয়েছে। এর মধ্যে আমরা যে স্টুডেন্টের মার্কসটা রাখছি, মনে করো 75, কোন একটা সাবজেক্টের মার্কস এটা রাখলাম। আর একটা সাবজেক্ট, আর একটা স্টুডেন্ট, এটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে? আর একটা স্টুডেন্টের মার্কস ধরো সেটা এরকম একটা জায়গায় ক্রিয়েট হলো। এই অ্যাড্রেসটা মনে করো 500। আর একটা স্টুডেন্টের মনে করো এখানে হলো। মেমোরির যে কোনো অ্যাড্রেসে হতে পারে। এটা ধরো 600। আচ্ছা, এখানে এ ধরো 80% পেয়েছে, এ মনে করো 90% পেয়েছে। তাহলে এবার এরা তো আলাদা আলাদা, এদের মধ্যে তো কোনো কানেকশন নেই। এই জন্য বলছে লিঙ্কড লিস্ট, মানে এদের মধ্যে লিঙ্ক থাকবে। লিঙ্ক থাকবে মানে প্রথম যে ডেটাটা আমার তৈরি হয়েছে, মানে ডেটাটা আমি দেখেছি, তাহলে এইটা একটা নোড, এটা হচ্ছে নোড 1, এটা হচ্ছে নোড 2, এটা হচ্ছে নোড 3। তাহলে লিঙ্কটা হবে কি করে? এই যে একটা নোডের ভেতর আমরা বলছি দুটো কম্পার্টমেন্ট, একটা কম্পার্টমেন্টে আমরা ডেটাকে রাখছি আর একটা কম্পার্টমেন্টে আমরা অ্যাড্রেসকে রাখছি। তাহলে এটা হচ্ছে নোড 1, ফার্স্ট নোড, স্টার্টিং নোড। তাহলে এখানে কি হবে, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটার মানে হচ্ছে, অ্যাড্রেস তো রাখছি কিন্তু অ্যাড্রেসটা কার অ্যাড্রেস রাখছি? অ্যাড্রেসটা হচ্ছে নেক্সট নোডের অ্যাড্রেস। আচ্ছা, নেক্সট নোড বলতে এটা আরো ভালো করে যদি আমরা বলি, ইমিডিয়েট নেক্সট নোড। ইমিডিয়েট নেক্সট নোড মানে ঠিক নেক্সট, তার মানে নোড 1 এর পরে যেটা ক্রিয়েট হয়েছে সেইটা হচ্ছে নোড 2। নোড 3 কিন্তু না, নোড 3 নোড 2 এর পরে ক্রিয়েট হয়েছে। তাহলে কি করবে, নেক্সট নোডের অ্যাড্রেসটা এখানে স্টোর হবে। তাহলে নেক্সট নোড কে? এখানে নোড 2, অ্যাড্রেস কত আছে? 500। তাহলে এইখান থেকে এইখানে আমরা অ্যারোটা, এই অ্যারোটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। অ্যারোর এই সিম্বলটা উল্টো দিলে ভুল হয়ে যাবে। অ্যারোর যে এই অ্যারো যার দিকে থাকবে তার, তাকেই বোঝাবে, মানে তার অ্যাড্রেস। তার মানে এই দিকে অ্যারো আছে মানে কি, এইটার অ্যাড্রেস। মানে নোড 2 এর দিকে অ্যারোটা রয়েছে মানে নোড 2 এর অ্যাড্রেস স্টোর হচ্ছে এখানে নোড 1 এর মধ্যে। নোড 2 এর অ্যাড্রেস স্টোর হচ্ছে নোড 1 এর মধ্যে। আর নোড 3 এর অ্যাড্রেস স্টোর হবে তাহলে কোথায়? এখানে। তাহলে অ্যারোটা এইদিকে হবে। তার মানে আমার নোড ডিসক্রিট ওয়েতে আমার ক্রিয়েট হচ্ছে, যেখানে খুশি হতে পারে। আমার লিঙ্কড লিস্ট, তাহলে এটা কি? এটা একটা লিস্ট, মানে লিস্ট অফ ডেটা। এবার এটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার কেন বলছি? লিনিয়ার মানে অনেকে ভাববে যে এটা লিনিয়ার, যেমন অ্যারেতে আমাদের পাশাপাশি রয়েছে, পাশাপাশি থাকবে তার কোনো মানে নেই। মানে আমার লিনিয়ারের ডেফিনেশনটা আমি যখন বললাম তখন ভালোভাবে খেয়াল করতে হবে। লিনিয়ার মানে সোজাসুজি থাকা মানে লিনিয়ার না। অনেকে অ্যারে কে লিনিয়ার ডেটা স্ট্রাকচার ভাবে এই কারণেই যে অ্যারেতে ডেটাটা একটা স্ট্রেট লাইনে, যেটা এটা কি, এটা একটা স্ট্রেট লাইন ওয়েতে রয়েছে, একটা লিস্ট হিসেবে রয়েছে পাশাপাশি। কিন্তু না, ডেফিনেশনটা হচ্ছে যে আমার নেক্সট ভ্যালুটা আমার কাছে অ্যাভেলেবেল কিনা, মানে নেক্সট ভ্যালুর অ্যাড্রেস আমার কাছে আইডিয়া আছে কিনা। অ্যারেতে এটা আমি কি বললাম, যেহেতু
ডেটা টাইপ 4 বাইট ইন্টিজার এখানে যদি 4 বাইট করে অ্যালোকেট করে, সেটা হচ্ছে কম্পাইলারের ওপর ডিপেন্ড করছে। তাহলে এখানে আমি যখন এই ইন্ডেক্সে আছি, আমি 0th ইন্ডেক্সে যখন আছি, আমি ইজিলি কিন্তু নেক্সট ভ্যালুকে পেয়ে যাব, কারণ আমি জানি যে নেক্সট 4 বাইট জাম্প করলেই আমি এখানে চলে আসব। নেক্সট 4 বাইট আমি যদি জাম্প করি তাহলে আমি ওখানে চলে আসব। সেই জন্য আমরা কি করি, পয়েন্টার টু অ্যারে ইউজ করি। পয়েন্টার টু অ্যারে মানে কি, একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে আমরা অ্যারের ফার্স্ট ইন্ডেক্সের অ্যাড্রেসটাকে রেখে দিই। পয়েন্টার একটু জানো তো, পয়েন্টার ব্যাপারটা কি? সি। হুম। তো পয়েন্টার হচ্ছে, আমি একটা একদম ছোট একটা বেসিক কনসেপ্টটা এখানে লিখে দিচ্ছি। এটা পয়েন্টার একটা বিশাল বড় ভাস্ট টপিক। সে এখন ব্যাপারটা হচ্ছে, সি তো আমার কাছে তুমি পড়োনি, সি যদি পড়তে তোমাকে একেবারে আমি সব পড়িয়ে দিতাম পয়েন্টার সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, মানে আমি এটা গর্ব করছি না, মানে ইনফরমেশন নেই পয়েন্টার সম্বন্ধে আমি যেটা পড়াই, কেননা আমরা তো কম্পিটিটিভ এক্সাম পড়াই। তো পয়েন্টার সম্বন্ধে আমাদের কাছে ভালো রিসোর্স আছে, আমিও জানতাম না। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পয়েন্টার সম্বন্ধে আমারও অত কনসেপ্ট ক্লিয়ার ছিল না। স্যার, হ্যাঁ। হ্যালো। সি হ্যালো। এর কোনো ভালো বইয়ের নাম দিতে, মানে নাম বলতে পারবেন? আমি কিনবো। তোমায় বলেছিলাম না, পিডিএফ একটা না না, দিয়েছিলাম, বলেন না। ওই কানেতকার, না না, যশবন্ত আমাকে বলেন না। যশবন্ত কানেতকার। আচ্ছা। একটু ভালো মানে কি, ওতে একটু দেখবে মানে ল্যাঙ্গুয়েজ মানে একটু বড় বড় করে লেখা আছে, মানে তোমার কনস আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে। দাঁড়া, আমি নিজেই সি, মানে সির অনেক বই আছে, আমিও কানেতকার পড়েই সি শিখেছি। সে আমি তোমার পিডিএফটা নয় পাঠিয়ে দেবো, এটা হচ্ছে লেটাস্ট সি। এটাই আমরা পড়েছিলাম। এটাই ভালো বই। ঠিক আছে। আর একটা আছে, সেটাও কিনতে পারো, ওটাও ভালো, বালাগুরু স্বামী। মানে এখানে তোমার প্রত্যেকটা কোড, মানে এক্সপ্লানেশন গুলো কিন্তু ভালো দেওয়া আছে। এবার এটা করে পড়তে, দেওয়া আছে। এই বইটাতে লোকে বোরিং হয় কি, মানে এত পড়তে চায় না ভাই। এই যে এখানে এক্সপ্লানেশন গুলো রয়েছে দেখো, এই এক্সপ্লানেশনটা তুমি যদি না পড়ো তা তুমি বুঝবে কি করে ভেতরে কি হচ্ছে। অ্যারে হুম। ইনিশিয়ালাইজেশন সম্বন্ধে এখানে এই যে কথাগুলো লেখা আছে, এগুলো তো পড়তে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার আমরা যখন মানে ক্লাস করাই তখন স্টুডেন্টের খাটনিটা কমে যায়, ঠিক আছে? মানে আমি এখানে হুম। বুঝিয়ে বুঝিয়ে গল্পের মতন করে বলে দিই, স্টুডেন্টের খাটনিটা কমে যায়। নিজে পড়তে গেলে একটু টাইম কনজিউমিং সেইটা। তা এই বইটা ভালো বই। আর যদি কিনতে চাও তুমি ওই ইয়েটা কিনতে পারো, বালাগুরু স্বামীটা কিনতে পারো, বালাগুরু স্বামীটা ভালো। ঠিক আছে। আমার পয়েন্টারের ক্লাস দেখি আমি তোমাকে একটা পাঠিয়ে দেবো, আমার রেকর্ড ক্লাস আছে, ঠিক আছে? ওটা দেখে নেবে, কেননা বেশি দিন রাখা যাবে থাকবে না, ওটা ডিলিট হয়ে যাবে। হুম। ডেটা স্ট্রাকচারের জন্য যেটুকু দরকার সেটুকু তুমি ওখান থেকে আইডিয়া পেয়ে যাবে। যদি ওটা ওর অনেক অ্যাডভান্স লেভেলে, ওটা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামের ক্লাস। তাহলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে আমার কাছে নেক্সট ভ্যালুর কোথায় আছে সেটা আমার কাছে আইডিয়া আছে, এটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। পাশাপাশি থাকা মানে লিনিয়ার ডেটা স্ট্রাকচার নয়, এইটাই ভুল কনসেপ্ট কিন্তু। তাহলে এই যে লিঙ্ক লিস্টকে আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচার কেন বলছি, এটা তো পাশাপাশি নেই না। আমার কাছে এখানে দেখো নেক্সট নোডের অ্যাড্রেস অ্যাভেলেবেল, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড লিনিয়ার ডেটা স্ট্রাকচার।
আচ্ছা, পয়েন্টারের এখানে সিনট্যাক্সটা আমি শুধু বলে দিই, যে সিনট্যাক্সটা ইউজ হয়। ধরো আমার কাছে একটা ইন্টিজার ভেরিয়েবল আছে a ইকুয়াল টু 10, তাহলে এটা মনে করো মেমোরির একটা লোকেশনে, এর অ্যাড্রেসটা ধরো 100, এর মধ্যে আমরা ভ্যালুটা রেখেছি 10, এটা একটা ইন্টিজার ভেরিয়েবল। এবার আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ধরো স্টার কি। পয়েন্টার ভেরিয়েবলের ডেটা টাইপ ইন্টিজার কেন রাখলাম, না আমি চাইছি এই ভেরিয়েবলটাকে এ, এই পি পয়েন্টারটা যাতে পয়েন্ট করে। তাহলে নিয়ম হচ্ছে পয়েন্টার যাকে পয়েন্ট করবে বা পয়েন্টারকে যাকে আমি পয়েন্ট করাবো তার ডেটা টাইপ যা আছে পয়েন্টারের ডেটা টাইপও তাই হতে হবে। তাহলে এখানে এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, তাহলে পি ডেটা টাইপও ইন্টিজার টাইপ হতে হবে। তাহলে এখানে পি পয়েন্টারটাও মেমোরিতে অ্যালোকেট হবে, তো তাহলে পিও এখানে মেমোরিতে একটা অ্যালোকেট করবে, এটাও একটা মেমোরি লোকেশন আফটার অল। তাহলে এর অ্যাড্রেস মনে করো 700। এবার এটা করে আমার লাভ কি হলো, আমি তো পয়েন্ট করতে পারছি না, তার জন্য বলছে পি ইকুয়াল টু, এবার লিখতে হবে অ্যাম্পারস্যান্ড এ। অ্যাম্পারস্যান্ড মানে কি, অ্যাড্রেস অফ অপারেটর। অ্যাম্পারস্যান্ড মানে হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর, মানে এটা অ্যাকচুয়ালি ডি রেফারেন্সিং হচ্ছে। তার মানে আমরা এর অ্যাড্রেসটাকে, মানে এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা এখন পি পয়েন্ট করবে তাকে। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, অ্যাম্পারস্যান্ড মানে হচ্ছে অ্যাড্রেস অপারেটর, মানে অ্যাড্রেস অফ অপারেটর। তার মানে অ্যাম্পারস্যান্ড এ মানে কি, অ্যাম্পারস্যান্ড এ মানে হচ্ছে এর অ্যাড্রেস, এ ভেরিয়েবলটার অ্যাড্রেস, এই ভেরিয়েবলের অ্যাড্রেসটা কি 100, তাহলে তাকে অ্যাসাইন করছি কার মধ্যে, পির মধ্যে, তাহলে এখানে আমার 100 চলে আসবে। এইভাবে কি হয় আমরা পয়েন্টারকে ইউজ করি। তাহলে যখন অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস, যখন আমি পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে, পয়েন্টার ভেরিয়েবলের উদ্দেশ্য, মেন উদ্দেশ্যই হলো যে তার মধ্যে আমরা অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করি। পয়েন্টার ভেরিয়েবল মানেই হচ্ছে ও একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে। এবার সেটা নর্মাল ভেরিয়েবল হতে পারে অথবা পয়েন্টার ভেরিয়েবলও হতে পারে, সেটা পরের ব্যাপার। তা এখন ব্যাপারটা হচ্ছে তাহলে এখানে তাহলে পি তাহলে এ কে পয়েন্ট করছে, তাহলে এর মধ্যে যে ভ্যালুটা আছে 10, তাহলে এটা করে লাভ কি হলো দেখো। এবার যদি তোমাকে প্রিন্ট করতে বলে, এটা আমি যদি এখন চেক করি, ধরো প্রিন্ট করব, ধরো শুধু পি প্রিন্ট করতে চাই, তাহলে আমার এখানে আউটপুট কি আসবে, এটা মনে করো আউটপুট। যদি পি কে প্রিন্ট করি তাহলে আমার আউটপুট কি আসবে, পি মানে পির ভেতরে কি আছে 100 আছে, তার মানে 100 প্রিন্ট হবে। যদি এ কে প্রিন্ট করো তাহলে কি আসবে, এর ভেতরে কি আছে 10 আছে, তাহলে 10 প্রিন্ট হবে। আচ্ছা, অ্যাম্পারস্যান্ড এ যদি প্রিন্ট করো, এটা ছবি তুলে নিতে পারো, অ্যাম্পারস্যান্ড এ যদি প্রিন্ট করো তার মানে কি প্রিন্ট হবে, 100 প্রিন্ট হবে, কারণ অ্যাম্পারস্যান্ড এ মানে হচ্ছে এর অ্যাড্রেস। যখন কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস আমরা প্রিন্ট করি তখন ফরম্যাট স্পেসিফায়ার আমরা কি দিই, %u অথবা %p, %u অথবা %p, যাই হোক। আচ্ছা, এবার যদি আমরা অ্যাম্পারস্যান্ড p প্রিন্ট করি তাহলে আমার আউটপুট কি আসবে 700। আচ্ছা, এবার একটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আমরা স্টার p প্রিন্ট করি, এই স্টারটার সিম্বলটার মানে হচ্ছে পয়েন্টার সিম্বল, পয়েন্টার সিম্বল। বাট কোনো পয়েন্টার ভেরিয়েবলের গায়ে যদি আমরা স্টারটা দেই তাহলে এটা ভ্যালু অফ অপারেটর বলে, মানে ভ্যালু অফ অপারেটর মানে ইট রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল পয়েন্টার ইজ পয়েন্টিং টু। তাহলে স্টার হচ্ছে কি ভ্যালুটাকে রিটার্ন করে। তাহলে স্টার পি যদি আমরা লিখি তাহলে এটার নিয়ম কি, স্টার পি লেখার নিয়ম মানে স্টার পি মানে কি, পি এর ভেতরে ঢোকো, কি আছে একটা অ্যাড্রেস আছে, তাহলে সেই অ্যাড্রেসটাতে জাম্প করে যাও, জাম্প করে গিয়ে তাহলে তার ভেতরে আবার ঢোকো, তার মানে সিঙ্গেল স্টার যদি থাকে তার মানে দুবার এন্ট্রি হবে, একবার জাম্প হবে। তার মানে স্টার পি মানে কি,
পি এর ভেতর এন্ট্রি করো, হুম অ্যাড্রেসই আছে, কারণ পয়েন্টার ভেরিয়েবল মানে তার মধ্যে অ্যাড্রেসই থাকবে, তাহলে সেই অ্যাড্রেসটাতে জাম্প করো, জাম্প করে গেলাম। এইবার ওই অ্যাড্রেসের ভেতরে আবার এন্ট্রি করো, তার মানে দুবার এন্ট্রি একবার জাম্প। তাহলে 100 এই অ্যাড্রেসের ভেতর যদি আমরা এখন ঢুকে যাই, তাহলে এখানে ভ্যালু কত আছে? 10 আছে, তাহলে আউটপুট আমার কি আসবে? 10। হুম তার মানে আমি যদি এ কে প্রিন্ট করি, তার মানে এর ভেতরের ভ্যালুটা তো 10 আছে, সেটা তো প্রিন্ট হবেই। তার মানে এখন আমি এর ভ্যালুটাকে ভায়া পি প্রিন্ট করতে পারছি, মানে পি একটা আলাদা পয়েন্টার ভেরিয়েবল, যে এ ভেরিয়েবলটাকে পয়েন্ট করছে, যে কিনা এ ভেরিয়েবলটাকে পয়েন্ট করছে। তাহলে যদি ভ্যালুকে প্রিন্ট করতে চাই, অনেকে বলবে এটা 100 প্রিন্ট হবে, না 100 প্রিন্ট হবে না। স্টার পি মানে হচ্ছে পি যাকে পয়েন্ট করছে তার ভেতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট হবে। এবার মনে করো আমি এখানে আর একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্ট স্টার পি ছিল, কমা দিয়ে মনে করো ডবল স্টার যে, ইয়েস, দুটো স্টারের মানে কি? এটাও একটা পয়েন্টার ভেরিয়েবল। দুটো স্টারের মানে হচ্ছে, তাহলে যে বলে তোমার একটা মেমোরি লোকেশন, এটা অ্যালোকেট হবে, এটার অ্যাড্রেস মনে করো 9110। এবার তার মানে এই কোডটাও লিখতে হবে, এই কোডটাও ঠিক আছে, এই কোডটাও আগে লিখতে হবে, এটাও ধরো আমার লেখা আছে। এইবার আমরা কি করছি, জে ইকুয়াল টু অ্যাম্পারস্যান্ড পি করছি। তার মানে পি এর অ্যাড্রেস হচ্ছে 700, তাহলে জে এর মধ্যে তাহলে এখন কি হবে? 700 চলে আসবে। তাহলে জে এর মধ্যে যদি এখন 700 চলে আসে, তাহলে আমরা এখন বলতে পারি তাহলে জে তাহলে পি কে পয়েন্ট করছে। তাহলে জে পি কে পয়েন্ট করছে, পি এ কে পয়েন্ট করছে। যেটা তাহলে কি, যেটাও একটা পয়েন্টার। ডবল স্টার কেন লিখেছি? তাহলে মনে রাখবে পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে আমরা দু রকম ভ্যালু স্টোর করতে পারি। পয়েন্টার স্টোর, পয়েন্টার স্টোর কি স্টোর করে? অ্যাড্রেস স্টোর করে। পয়েন্টার অনলি অ্যাড্রেস স্টোর করে। তাহলে মনে করো পয়েন্টার যে অ্যাড্রেস স্টোর করছে, সেটা যদি তোমার নর্মাল ভেরিয়েবলের হয়, অ্যাড্রেস অফ, যদি সেটা নর্মাল ভেরিয়েবল হয়, নর্মাল ভেরিয়েবল মানে ধরো তুমি ইন্টিজার এক্স ইকুয়াল টু 4 ডিক্লেয়ার করলে, বা ফ্লোট ফ্লোট কে ইকুয়াল টু 4.5, এইগুলো হচ্ছে নর্মাল ভেরিয়েবল। 2 নম্বর হলো পয়েন্টার ভেরিয়েবল। তার মানে পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে তুমি নর্মাল ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে পারো, আবার অন্য আর একটা পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে পারো। পয়েন্টার ভেরিয়েবল ক্যান স্টোর অ্যাড্রেস অফ এ পয়েন্টার অলসো। তখন আমাদের ডবল স্টার দিতে হবে। নর্মাল ভেরিয়েবল যদি স্টোর করি তাহলে সিঙ্গেল স্টার।
আচ্ছা, এটা যেটা বলছিলাম এখানে, তাহলে দেখো যে যে পয়েন্টার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম তার মধ্যে আমরা কার অ্যাড্রেস রাখছি, পি এর অ্যাড্রেস রাখছি। এবার পি কি, পি তো একটা পয়েন্টার ভেরিয়েবল, সেই জন্য যে পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় দুটো স্টার দিতে হবে। আর পি এর গায়ে একটা স্টার দিয়েছি কেন না, পি যে ভেরিয়েবলটাকে পয়েন্ট করছে সেটা তো নর্মাল ভেরিয়েবল, এ তো একটা নর্মাল ভেরিয়েবল, সেই জন্য একটা স্টার। আচ্ছা, এবার যদি তুমি, এটা খুব ইম্পর্টেন্ট, দেখো ধরো তোমাকে বললো প্রিন্টএফ, আমি ফরম্যাট স্পেসিফায়ার দিচ্ছি না, এমনি লিখছি, ধরো স্টার জে প্রিন্ট করতে বললো, তাহলে আউটপুট কি আসবে বলতে পারো? স্টার জে যদি প্রিন্ট করি তাহলে আউটপুট কি আসবে? স্টার জে মানে কি, আমাকে দুবার এন্ট্রি করতে হবে, একবার জাম্প করতে হবে, তাহলে স্টার জে, তাহলে জের ভেতরে ঢুকে যাও, এন্ট্রি করো, কি আছে 700 আছে, তাহলে 700 এই অ্যাড্রেসটাতে জাম্প করে চলে আসো, চলে এলাম, সেখানে আবার ঢোকো, সেখানে কি আছে 100 আছে, তাহলে স্টার জে আমাকে কি দেবে, আউটপুট 100 দেবে। আচ্ছা, যদি ডবল স্টার দিই, ডবল স্টার দিলে আউটপুট কি আসবে? তাহলে ডবল স্টার দিলে মনে রাখবে, সিঙ্গেল স্টারে একবার জাম্প করছে, ডবল স্টারে দুবার জাম্প করবে। তার মানে এখানে আগে জের ভেতরে ঢুকবে, ঢুকে কি আছে 700, তাহলে এই অ্যাড্রেসটাতে আসবে, এসে দেখবে এর ভেতরে কি আছে 100 আছে, এই 100-এ আবার জাম্প করবে, 100-এ জাম্প করে এর ভেতরে আবার ঢুকবে, এইবার এখানে দেখবে 10, তাহলে এই 10 প্রিন্ট হবে। তাহলে সিঙ্গেল ডবল স্টার যে যদি তুমি দাও তাহলে তোমার সেই 10ই প্রিন্ট হচ্ছে। তার মানে সিঙ্গেল পয়েন্টারের সাহায্যেও তুমি দেখো একটা ভেরিয়েবলকে পয়েন্ট করছো, যখন 10 কে প্রিন্ট করতে পারছো, যখন ডবল স্টার নিচ্ছ, ডবল স্টার যে এই পয়েন্টারটাও কিন্তু তোমার ভ্যালুটাকে পয়েন্ট করছে। এটা কেন না, জে এর মধ্যে পির অ্যাড্রেস আর পির মধ্যে যেহেতু এর অ্যাড্রেস, তাহলে এটা তিনজনে কি আছে, লিঙ্কড হয়ে গেছে। তার মানে আমার এর ভ্যালুটা রয়েছে একটা আলাদা অ্যাড্রেসে, 100 অ্যাড্রেসে, সেই ভ্যালুটা মানে তার ভেতরে যে ভ্যালুটা আছে 10, সেটাকে আমরা যে পয়েন্টারের সাহায্যে পয়েন্ট করব, মানে অ্যাক্সেস করলাম। কিন্তু যে পয়েন্টার এখানে এটা ডবল স্টার দিয়েছি এই কারণে, মানে যে একটা পয়েন্টারের অ্যাড্রেস স্টোর করছে, যে যে অ্যাড্রেসটা স্টোর করছে সেটা আবার নিজে পয়েন্টার, সেই জন্য এটা ডবল স্টার দিয়েছি। তাহলে ডবল স্টার মানে দুবার জাম্প করলো। এবার লিঙ্ক লিস্টের মধ্যে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। তাহলে এখন আমরা এখানে যেটা দেখছি যে লিঙ্ক লিস্টের মধ্যে যে এই যে পার্সেন্টেজ, স্টুডেন্টের মার্কসের যে পার্সেন্টেজ ভ্যালুগুলো রেখেছি, তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে এই যে নোড, এই নোডটা আমি সি প্রোগ্রামে তাহলে এটাকে মেনশন করব কি করে? এই যে নোড, এই নোডটা একটা কম্প্যাক্ট এরিয়া, লিঙ্ক লিস্টের নোড হচ্ছে দুটো করে কম্পার্টমেন্ট নিয়ে তৈরি। তাহলে দুটো কম্পার্টমেন্ট মানে দুটো ডেটা রাখছি এখানে। একটা ডেটা হচ্ছে ডেটা নর্মাল, যেটা আমরা স্টুডেন্টের মার্কস বা নাম যা খুশি রাখতে পারি, ডেটা বা ইনফরমেশনও বলতে পারি। আর একটা যে কম্পার্টমেন্ট আছে সেখানে অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড। অনেক বইতে এই অ্যাড্রেসটাকে অ্যাড্রেস না লিখে লিংক বলে লেখে, মানে অ্যাড্রেস অথবা লিংক একই কথা। লিংক মানে কি, লিংক মানে হচ্ছে নেক্সট নোডের অ্যাড্রেস। তার মানে অ্যাড্রেস বা লিংক, এটা কোনো বইতে অ্যাড্রেস লেখে, কোনো বইতে লিংক লেখে। লিংক মানে হচ্ছে অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড। তাহলে এখানে আমাদের কি করতে হবে, একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, বইতে এখানে যে ডেটা স্ট্রাকচারটা দেখিয়েছে এটা পাশাপাশি দেখিয়েছে,
পাশাপাশি মানে সবসময় যে হবে তার কোনো মানে নেই। বইতে সবসময় এটা পাশাপাশি দেখাচ্ছে, মানে এটা জাস্ট ভিজুয়ালি আমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু লিঙ্ক লিস্টের এই নোটগুলো লিনিয়ার, মানে পাশাপাশি যে ডিক্লেয়ার হবে তার কোনো মানে নেই। লিঙ্ক লিস্ট লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তার কারণটা আমি বললাম যে আমার নেক্সট নোডের অ্যাড্রেস আমার কাছে অ্যাভেলেবেল, সেই জন্য এটাকে আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলি। আচ্ছা, তাহলে এখানে আমার দুটো পার্ট, ডেটা আর একটা লিঙ্ক। এই যে কানেতকারের বই, এটা কানেতকারের বইতে ডেটা স্ট্রাকচারের জন্য এই বইটা খুব সব থেকে ইম্পর্টেন্ট বই। আচ্ছা, এটা তাহলে লিঙ্ক। লিঙ্ক মানে কি? অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড। তাহলে এখানে ফার্স্ট নোড এখানে একটা ভ্যালু রেখেছে 14, নেক্সট নোডের অ্যাড্রেস হচ্ছে 100, সেটা এখানে রেখেছে। আবার নেক্সট নোডের অ্যাড্রেস হচ্ছে 400, সেটা এখানে রেখেছে। তাহলে এখানে অ্যারোটা এইদিকে দিচ্ছে। আবার লাস্ট নোড হচ্ছে 500, সেটাকে এখানে রেখেছে। তাহলে লিঙ্ক লিস্টের মনে রাখবে, আমাদের যেটা ফার্স্ট নোড তাকে বলে হেড নোড, আর লাস্ট নোডকে বলে টেইল নোড। ফার্স্ট নোডকে হেড নোড, লাস্ট নোডকে টেইল নোড। এইগুলো না বুঝলে আমি কোড বুঝতে পারবো না। আমাদের কোড এখানে কিছুই না, লিঙ্ক লিস্টের থেকে যা কোয়েশ্চেন আসবে সব প্রোগ্রাম আসবে। তো প্রোগ্রাম বুঝতে গেলে আমাদের এখানে আগে এদের ফিচার গুলো বুঝতে হবে, কিভাবে এরা ইউজ হচ্ছে। আচ্ছা, এবার এই যে লিঙ্ক লিস্ট, এই লিঙ্ক লিস্টের আমাদের এখানে বললো দুটো পার্ট, দুটো কম্পোনেন্ট আছে, ডেটা রাখছি আর একটা অ্যাড্রেস রাখছি। তাহলে আমাকে একটা স্ট্রাকচার তৈরি করে নেওয়া ভালো। যেমন আমরা স্টুডেন্ট বলে একটা স্ট্রাকচার তৈরি করলাম, যেখানে স্টুডেন্ট রিলেটেড তিনটে ইনফরমেশন আমরা যেহেতু মেনটেন করছি। প্রথম হচ্ছে স্টুডেন্টের নাম, তারপরে হচ্ছে স্টুডেন্টের রোল নাম্বার, তারপরে হচ্ছে স্টুডেন্টের এজ। তা এই তিনটে ডেটা, মানে তিনটে ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টুডেন্ট, তাহলে এদের তিনজনকে আমরা একটা জায়গায় নিয়ে একটা ডেটা টাইপ আমরা তৈরি করতে পারি। তাহলে সেই ডেটা টাইপটাকে আমরা বলছি স্ট্রাকচার। তাহলে এখানেও আমরা লিঙ্ক লিস্টের জন্য কি করেছি, একটা ডেটা টাইপ তৈরি করে নিয়েছি, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ডেটা টাইপটাকে নাম দিয়েছে নোড, মানে লিঙ্ক লিস্টের একটা নোড। এটা একটা স্ট্রাকচার টাইপ, আমরা ডেটা তৈরি করলাম, এটা ডেটা টাইপ। কিন্তু যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল, এরা হচ্ছে ডেটা টাইপ, স্ট্রাকচারও হচ্ছে একটা টাইপ। এই টাইপের আমরা কি করি, ভেরিয়েবল ক্রিয়েট করি, যার মধ্যে স্ট্রাকচারের ভেতরে যে মেম্বার গুলো থাকে সেই মেম্বার গুলোই ওখানে অ্যাভেলেবেল হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে দেখো, ইন্ট ডেটা, এটা একটা মেম্বার। এবারে দেখো, এটা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক মানে কি? অ্যাড্রেস। অ্যাড্রেস মানে কি? ইমিডিয়েট নেক্সট নোডের অ্যাড্রেস। আচ্ছা, হুম অ্যাড্রেস, এই যে লিঙ্ক, এটা একটা কি? এটা একটা ভেরিয়েবল। তাহলে হুম যে ভেরিয়েবল অ্যাড্রেস স্টোর করে, তাহলে সেটা, তার গায়ে আমরা কি পয়েন্ট, স্টার দেবো না? অ্যাড্রেস স্টোর করে একমাত্র পয়েন্টার। তাহলে এই লিঙ্ক বলে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে তাহলে কি ভেরিয়েবল? পয়েন্টার ভেরিয়েবল। কারণ অ্যাড্রেস স্টোর করবার জন্য তো আমার পয়েন্টার দরকার, তার মানে যে লিঙ্ক বলে যে ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করছি, তাহলে এটা কি? এটা একটা পয়েন্টার ভেরিয়েবল হওয়া দরকার, ইট শুড বি পয়েন্টার ভেরিয়েবল। সেই জন্য দেখো এর গায়ে স্টার দিয়েছে। এইবার দেখো, ইন্টারেস্টিংলি, এখানে এটা স্ট্রাক্ট নোড কেন লিখেছে? এটা হচ্ছে ডেটা টাইপ। এবার হয়তো ভাববে যে স্ট্রাক্ট নোড, তো আমি এই নোড ডেটা স্ট্রাকচারটা আমরা তৈরি করছি, তা তার মধ্যে আমরা অ্যাড্রেস রাখার জন্য যে পয়েন্টার ভেরিয়েবলটা আমরা ইউজ করছি, সেই পয়েন্টার ভেরিয়েবলটার ডেটা টাইপ, তাহলে আমরা কি এখানে স্ট্রাক্ট নোড লিখছি, তার মানেটা কি? দেখো, এই লিঙ্ক বলে যে ভেরিয়েবলটা, এটা একটা পয়েন্টার ভেরিয়েবল। এর মধ্যে আমরা কি কোনো না কোনো নোডের অ্যাড্রেস রাখবো। তাহলে যে নোডের অ্যাড্রেস রাখবো, সেই নোডের ডেটা টাইপটা কি হবে? এই স্ট্রাক্ট নোড টাইপ হবে। তাহলে পয়েন্টার ভেরিয়েবলের ডেটা টাইপও কি হবে? সেম রাখতে হবে। সেই জন্য পয়েন্টার ভেরিয়েবলের ডেটা টাইপটাও আমাদের স্ট্রাক্ট নোড টাইপ রাখতে হয়েছে। আমি লিঙ্ক ভেরিয়েবলের মধ্যে তো একটা কোনো না কোনো নোডের অ্যাড্রেসই রাখবো, তাহলে সেই নোডটা কি টাইপ?
নোড টাইপ মানে স্ট্রাকচার টাইপ নোড ডেটা, তাহলে আমার লিঙ্ক পয়েন্টার ভেরিয়েবলটার ডেটা টাইপও তাহলে কি সেই স্ট্রাকচার টাইপ ডেটা টাইপ যেটা স্ট্রাক্ট নোড সেটাই রাখতে হবে। এইবার লিঙ্ক লিস্টের ওপর আমরা যে অ্যালগোরিদম গুলো পারফর্ম করব, এখানে অ্যাকচুয়ালি এটা প্রোগ্রাম লেখা আছে, কিন্তু আমাদের পরীক্ষায় প্রোগ্রাম লিখতে দিতে পারে অথবা অ্যালগোরিদম লিখতে দিতে পারে। তো আমি বলবো যদি আমাদের অ্যালগোরিদম লিখতে দেয় তাহলে আমরা কি করব, প্রোগ্রামটাই লিখে দেবো। এবার যদি বলে এই পুরো এত বড় প্রোগ্রামটা কি আসবে, না, এত বড় প্রোগ্রাম আসবে না। প্রথম কথা, এখানে যে কোনো ডেটা স্ট্রাকচারের চ্যাপ্টারেই আমরা দেখব ফাংশন ভাগ ভাগ করা আছে। যেমন লিঙ্ক লিস্টের ওপরে এখানে কতগুলো দেখবে ফাংশন রয়েছে। তাহলে লিঙ্ক লিস্ট থেকে আমাদের একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা অ্যালগোরিদম আসতে পারে। প্রথমটা হচ্ছে অ্যাপেন্ড, এটা একটা ফাংশন। এখানে এগুলো অ্যাকচুয়ালি কি, এরা হচ্ছে লিঙ্ক লিস্ট, এরা হচ্ছে অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্ট অপারেশন। প্রথমটা হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে হচ্ছে একটা জিনিসের পেছনে আর একটা জিনিসকে অ্যাড করা। তার মানে এখানে ধরো তোমার একটা নোড তুমি আগে ক্রিয়েট করলে, তাহলে অ্যাপেন্ড ফাংশন কল করলে কি হচ্ছে, একটা নিউ লিঙ্ক লিস্ট ক্রিয়েট হবে। অ্যাড বেগ, অ্যাড বেগ মানে অ্যাড আফটার, মানে এই তিনটে ফাংশনই হচ্ছে লিঙ্ক লিস্ট ক্রিয়েশন অ্যালগোরিদম। লিঙ্ক লিস্টকে তিন ভাবে ক্রিয়েট করা যায়। অ্যাপেন্ডের মানে কি, অ্যাপেন্ডের মানে এখানে ধরো তোমার একটা লিঙ্ক লিস্ট রয়েছে, তার মধ্যে ভ্যালু রয়েছে 20, অ্যাড্রেস হচ্ছে তোমার 100। এবার তাহলে আরেকটা যে নোড ক্রিয়েট করবে সেটা কোথায় তৈরি হবে, ফার্স্ট যে নোড, ফার্স্ট নোডের ঠিক পেছনে মানে লাস্টে। অ্যাপেন্ড মানে হচ্ছে এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট। তার মানে নিউ যে আর একটা নোড তৈরি হবে সেটা ফার্স্ট নোডের ঠিক পরে তৈরি হবে। তার মানে এটার অ্যাড্রেস যদি তোমার 200 হয় আর এটা যদি তোমার এখানে 11 হয় ডেটাটা, তাহলে এখানে তোমার 200 এই ভ্যালুটা রাখতে হবে, তাহলে এই নোডটা একে পয়েন্ট করবে। তাহলে অ্যাপেন্ড মানে কি, নতুন যে নোডটা ক্রিয়েট হচ্ছে সেটা রাইট হ্যান্ড সাইডে হচ্ছে। তাহলে এইভাবে কি হচ্ছে, নোড ক্রিয়েট হতে হতে আমাদের একটা লিঙ্ক লিস্ট তৈরি হয়ে যাবে। তারপরে আমি আর একটা নোড যদি ক্রিয়েট করি, ধরো আর একটা নোড ক্রিয়েট করছি, এখানে মনে করো ভ্যালু রাখছি আমি 5, ডেটা, এটার অ্যাড্রেস মনে করো 300। তাহলে এইখানে 300টা স্টোর হবে, মানে আগের নোডের লিঙ্ক পার্টে পরের নোডের অ্যাড্রেসটা স্টোর হচ্ছে। তাহলে অ্যারোটা এইদিকে হবে। আর ধরো নোড আমি ক্রিয়েট করছি না, তাহলে এই লাস্ট নোডের যে অ্যাড্রেসটা এখানে কি থাকবে, এখানে নাল থাকবে। এরকম একটা আর্থিং সিম্বল আমরা এখানে লাগিয়ে দিই, ঠিক আছে। এই আর্থিং সিম্বলটার মানে হচ্ছে নাল, নিউট্রাল। হুম। বা এখানে আমরা NULL লিখতে পারি। তার মানে একটা লিঙ্ক লিস্ট তোমার এন্ড কি করে বুঝবে, না প্রত্যেকটা নোডের লিঙ্ক পার্ট তোমাকে চেক করতে করতে যেতে হবে। যে নোডের লিঙ্ক পার্ট তোমার দেখবে নাল কন্টেন্ট করছে, তাহলে দ্যাট ইজ দ্য লাস্ট নোড। তাহলে এটা গেল অ্যাপেন্ড ফাংশন কল করে আমরা লিঙ্ক লিস্ট কিভাবে তৈরি করব। হুম।
এবার লিঙ্ক লিস্টকে যদি তোমায় প্রিন্ট করতে বলে, তার মানে প্রিন্ট করার সময় মনে রাখতে হবে এই ডেটাগুলো প্রিন্ট হবে, অ্যাড্রেস গুলো না কিন্তু। তাহলে তোমাকে ফার্স্ট নোড হেড নোড থেকে জার্নি স্টার্ট করতে হবে। এবার এটা লুপ চলবে, তোমাকে এখানে একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। কেন তুমি সরবে কি করে? পয়েন্টার ভেরিয়েবলের সাহায্যে সরবে। মানে একটা পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে তুমি এই ফার্স্ট নোডের অ্যাড্রেসটাকে তুলে রাখলে, এইবার সেই পয়েন্টার ভেরিয়েবলটাকে কি করবে, তুমি আপডেট করবে। তাহলে পয়েন্টার ভেরিয়েবলের সাহায্যে আমরা যদি কোনো স্ট্রাকচার মেম্বারকে অ্যাক্সেস করতে চাই, তাহলে অ্যারো অপারেটর দিয়ে করি। আচ্ছা, এরপরে আসছে অ্যাড অ্যাড বেগ। অ্যাড অ্যাড বেগ মানে কি? প্রথমে ধরো একটা লিঙ্ক লিস্ট তৈরি করলে, অ্যাড অ্যাড বেগ একটা ফাংশন, ওই ফাংশনটা কল করলে লিঙ্ক লিস্ট ক্রিয়েট হবে। তাহলে এখানে ধরো লিঙ্ক লিস্টটা ক্রিয়েট হলো, এটার অ্যাড্রেস মনে করো 200। আচ্ছা, এর মধ্যে একটা ভ্যালু রাখছি আমরা 31। যখন ফার্স্ট নোড ক্রিয়েট হয় তখন মনে রাখবে এটা কিন্তু নাল। একটা লিঙ্ক লিস্টে যদি একটাই নোড থাকে, ওটাই ফার্স্ট নোড, ওটাই লাস্ট নোড। যখনই ফার্স্ট নোড ক্রিয়েট হবে সঙ্গে সঙ্গে লিঙ্ক লিস্টের প্রপার্টি অনুযায়ী এই পার্টটা আমার নাল হয়ে যাবে। এবার অ্যাড অ্যাট বিগিনিং বলেছে। অ্যাড অ্যাট বিগিনিং মানে কি? অ্যাড অ্যাট বিগিনিং মানে তোমাকে বাঁদিকে নোড ক্রিয়েট করতে হবে। তার মানে নেক্সট নোডটা তোমার কোথায় ক্রিয়েট হবে, বাঁদিকে না ডান দিকে? বাঁদিকে। তাহলে বাঁদিকে বলতে তাহলে এটা মনে করো অ্যাড্রেস হচ্ছে 100, এর মধ্যে ভ্যালু রাখলে তুমি 20। এই যে 200 এইটা এখানে চলে আসবে, তাহলে এই নোডটা একে পয়েন্ট করবে। তার মানে এটা কি? এটা হচ্ছে বিগিনিং সাইড, ওই জন্য বলছে অ্যাড অ্যাট বিগিনিং। এবার ফাংশনটার নাম অ্যাড অ্যাট বিগিনিং সব বইতেই থাকবে না, সব বইতে অ্যাড বেগ বলেও, অনেক বইতে অ্যাড বেগ বলেও থাকে, অ্যাড বেগ। ফাংশনের নাম তো রাইটার তার নিজের মতন করে লিখবে, তাই না? অ্যাড অ্যাট বিগিনিং হতে পারে, অ্যাড বেগ হতে পারে, অ্যাড ফার্স্ট হতে পারে, আমাকে বুঝে নিতে হবে। অ্যাপেন্ড ফাংশনটাকে অ্যাড লাস্ট বলতে পারে, অ্যাড আফটার দ্য লাস্ট, এরকম নানান রকম নাম দিতে পারে। তার মানে লিঙ্ক লিস্ট ক্রিয়েশন এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট নোড অ্যাড হতে পারে, আবার বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট নোড অ্যাড করে আমরা করতে পারি। এবার এখানে কোডিং এ আমরা স্টার্টিংটা কিভাবে হবে। আচ্ছা, প্রথমে এখানে আমাদের স্ট্রাকচারটা ডিক্লেয়ার করে রাখলাম। স্ট্রাকচারটা মেন ফাংশনের বাইরে কেন করলাম? মেন ফাংশনের বাইরে আমরা কোনো ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি তাহলে সেটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল হয়ে যায়, মানে গ্লোবাল ডেটা টাইপ, ঠিক আছে? তাহলে এই ডেটা টাইপটাকে আমরা মেন ফাংশনের ভেতরে বা আমরা অন্যান্য যে কোনো ফাংশনের ভেতরে ইজিলি অ্যাক্সেস করতে পারবো। আর রান টাইমে মেমোরি এই যে নোডগুলো আমরা যখন ক্রিয়েট করছি, এই নোডগুলোর জন্য যে এই যে অ্যাড্রেসগুলো অ্যালোকেট করবে, এটা করবে হচ্ছে ম্যালক ফাংশন। ম্যালক ফাংশন যে লাইব্রেরির ভেতরে থাকে সেই লাইব্রেরিটা হচ্ছে alloc.h। alloc.h একটা হচ্ছে লাইব্রেরি, ফাংশন লাইব্রেরি সি প্রোগ্রামিং এর। এই alloc.h এর মধ্যে আমাদের কিন্তু সেই ম্যালক ফাংশনটা ডিফাইন করা আছে, যেটা আমরা ইউজ করব। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে প্রোটোটাইপ। আমরা ফাংশনের কোনো ভেরিয়েবল মানে বডি ডিক্লেয়ার তো করিনি, আমরা প্রোটোটাইপ ডিক্লেয়ার করেছি। নাহলে কম্পাইলার ফট করে ফাংশন কল, এই যে অ্যাপেন্ড ফাংশনটা দেখে চিনতে পারবে না।
কেন বডি আমরা তো পরে ডিফাইন করছি। তাহলে ফাংশনটার প্রোটোটাইপ যদি আমরা আগে এখানে ডিক্লেয়ার করে রাখি, তাহলে কম্পাইলার চিনে যাবে যে অ্যাপেন্ড কথাটার মানে কি। আর এখানে আমরা কোনো ভেরিয়েবল ইউজ করছি না, এখানে শুধু ডেটা টাইপগুলোই আমরা ইউজ করছি। প্রোটোটাইপ ডিক্লেয়ার করলে আমরা শুধু ডেটা টাইপগুলোই কি করি, ডিক্লেয়ার করি। তাহলে এবার এখানে প্রথমে আমরা অ্যাপেন্ড ফাংশনটাকে এখানে ডিফাইন করছি, মানে ডিফাইন মানে করতে হবে। তার আগে এখানে স্টার্টিং এ আমরা কি করব, একটা পয়েন্টার ভেরিয়েবল নিয়ে রাখবো যার ডেটা টাইপটা নোড টাইপ। আমরা তো এই যে ডেটা টাইপটা তৈরি করলাম, এই ডেটা টাইপটার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার তো করতেই পারি, যেটা স্ট্রাকচার ভেরিয়েবল। যেমন ওখানে স্টুডেন্ট স্ট্রাকচার টাইপ একটা ভেরিয়েবল আমরা S1 ডিক্লেয়ার করেছিলাম, তো এখানে পি বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভেরিয়েবলটা ডেটা টাইপ আমরা স্ট্রাকচার নোড কেন লিখছি না, এই পি ভেরিয়েবলটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট চ্যাপ্টারে আমরা লিঙ্ক লিস্টের ওপর যতগুলো অপারেশন করব, প্রত্যেকটা অপারেশনের সব থেকে ইম্পর্টেন্ট লজিক হচ্ছে আমার ফার্স্ট নোডটাকে আমি বেঁধে রাখবো একটা পয়েন্টার দিয়ে। মানে আমাকে ফার্স্ট নোড যদি আমি না জানি, তাহলে তো আমি আর কোনো কাজই করতে পারবো না। তাহলে আমার হেড নোড বা ফার্স্ট নোডের অ্যাড্রেসটাকে আমি কি করব, বেঁধে রাখবো, মানে একটা পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে বাইন্ডিং করে রাখবো। সেই জন্য এই ভেরিয়েবলটা মনে রাখতে হবে, এখানে পি ভেরিয়েবল যেটা আমরা ডিক্লেয়ার করছি, এই ভেরিয়েবলটা হচ্ছে সবসময় ফার্স্ট নোডকে পয়েন্ট করবে, এখনো পয়েন্ট করেনি, ভেরিয়েবলটা জাস্ট আমরা ডিক্লেয়ার করেছি। আচ্ছা, প্রথমে তাহলে এই পয়েন্টার ভেরিয়েবলটা তো কাউকে এখন পয়েন্ট করছে না। এখানে পয়েন্ট ফার্স্ট নোড মানে লিখেছি, মানে কি, এটা যখন আমরা অ্যাপেন্ড ফাংশনটাকে যখন আমরা কল করব তখন ওখানে আমার কি হবে, ওই কাজটা হবে। তাহলে এই পি ভেরিয়েবলটা একটা পয়েন্টার ভেরিয়েবল। এই পয়েন্টার ভেরিয়েবলটা আমাদের টার্গেট হচ্ছে, আমাদের লিঙ্ক লিস্ট তো এখনো ক্রিয়েটই হয়নি, হিসেব করে দেখতে গেলে লিঙ্ক লিস্ট তো এখনো আমার ক্রিয়েটই হয়নি। তাহলে এখন মানে অ্যাপেন্ড ফাংশন ফাঁকা লিঙ্ক লিস্টে একবার ক্রিয়েট করলে কি হবে, ফার্স্ট নোড তৈরি হবে। আমার লিঙ্ক লিস্ট তো নেই, ধরো ব্ল্যাঙ্ক, তাহলে অ্যাপেন্ড ফাংশন প্রথম যখন ক্রিয়েট হবে তখন ফার্স্ট নোড ক্রিয়েট হবে। সেকেন্ড টাইম যখন আমি আবার অ্যাপেন্ড ফাংশন কল করব, তখন আমার লিঙ্ক লিস্টে অলরেডি একটা নোড আছে। তাহলে আমার এখন প্রোগ্রাম যদি আমি প্রথমবার যদি স্টার্ট করি, তাহলে আমার কি হচ্ছে, আমার তো কোনো লিঙ্ক লিস্টে নোডই নেই। লিঙ্ক লিস্টে যদি কোনো নোড না থাকে, তাহলে পি তাহলে কোনো নোডকেই পয়েন্ট করবে না। তাহলে সেই জন্য আমরা কি করেছি, পি ইকুয়াল টু নাল করে রেখেছি। তার মানে পি হচ্ছে এখানে একটা নাল পয়েন্টার। তাহলে পি ইকুয়াল টু নাল মানে আমরা কি বোঝাতে চাইছি, লিঙ্ক লিস্ট ইজ এমটি। পি নাল মানে হচ্ছে লিঙ্ক লিস্ট ইজ এমটি। তাহলে এবার দেখো অ্যাপেন্ড ফাংশনটাকে আমরা কল করব। এবার অ্যাপেন্ড ফাংশনের দেখো বডি মানে আর্গুমেন্টে, প্রথম কথা, আর্গুমেন্টে আমরা এখানে কটা ভেরিয়েবল মানে আর্গুমেন্ট পাস করছি, দুটো। দেখো, একটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল, আর একটা হচ্ছে ডেটা। মানে আমি যে নোডটা ক্রিয়েট করব তাতে যে ডেটাটা রাখবো, তা সেই ডেটাটা আমাকে এই অ্যাপেন্ড ফাংশনের আর্গুমেন্টেই পাস করে দিতে হবে। অ্যাপেন্ড ফাংশনের বডিতে আমরা সেই অ্যাসাইনমেন্টটা করব। তাহলে এবার দেখো, তাহলে অ্যাপেন্ড ফাংশনের আর্গুমেন্টে এখানে পয়েন্টার ভেরিয়েবল পাস করছে আর একটা ডেটা পাস করছে। ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ। অ্যাপেন্ড ফাংশনের যদি তুমি বডিটা খেয়াল করো, এই যে অ্যাপেন্ড ফাংশনের বডি, তাহলে এখানে দেখো এই যে স্টার্ট নোড ডবল স্টার কিউ, এই অ্যাপেন্ড ফাংশনের বডিটা এখানে ডিক্লেয়ার হচ্ছে। আচ্ছা, এখানে ডবল স্টার কেন লিখলাম, আমি লিখিনি, রাইটার লিখেছে। কেন ডবল স্টার লিখেছে, একটু আগেই আমি বলেছি ডবল স্টার কখন লেখা হয়। দেখো, আমাদের প্রোগ্রাম লিঙ্ক লিস্টের ওপর যা লিখবো, আমাদের কিন্তু হেড নোডটাকে বেঁধে রাখতে হবে। মানে হেড নোডটা আমার যেন লাগাম হাতে থাকে, মানে হেড নোডটা যেন হারিয়ে না যায়। হেড নোডের অ্যাড্রেস আমার কাছে থাকতেই হবে, মানে হেড নোডটাকে আমার কাছে ধরে রাখতে হবে। তাহলে হেড নোডকে তাহলে কাউকে না কাউকে দিয়ে পয়েন্ট করাতে হবে, তাহলে সেটা একমাত্র পয়েন্টার ভেরিয়েবল। তাহলে পয়েন্টার ভেরিয়েবল যদি হয়, তাহলে আমরা মেন ফাংশনের ভেতরে যে পি পয়েন্টারটা ডিক্লেয়ার করলাম, সেটা যখন প্রোগ্রামটা প্রথমবার রান করছে তখন পি নাল, কিন্তু সেকেন্ড বার যখন আমরা আবার প্রোগ্রামটাকে রান করব,
ভাই তখন তো মানে আমি যখন প্রথমবার ফার্স্ট টাইম যখন অ্যাপেন্ড ফাংশন কল করব, তখন কিন্তু পি নাল, বিকজ দেয়ার ইজ নো লিঙ্ক লিস্ট অ্যাভেলেবেল। কিন্তু অ্যাপেন্ড ফাংশনকে আমি যখন আবার সেকেন্ড টাইম কল করব, তখন তো আমার পি নাল হবে না, তখন তো লিঙ্ক লিস্টে অলরেডি একটা ফার্স্ট নোড ক্রিয়েট হয়ে যাবে। আমি কি বললাম, লিঙ্ক লিস্টে যদি একটা মাত্র নোড আমার ক্রিয়েট হয়, তাহলে এটাই আমার ফার্স্ট নোড, এটাই আমার লাস্ট নোড। তাহলে যেই একটা মাত্র নোড আমার ক্রিয়েট হবে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি করব, একটা পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে অ্যাড্রেসটা তুলে নেব। হুম। তাহলে আমরা কি করছি, এই নাল পয়েন্টার ভেরিয়েবলটাকেই আমরা অ্যাপেন্ড ফাংশনের আর্গুমেন্টে পাস করছি। এই যে এটা ডবল স্টার দিয়ে এখানে ডিনোট করা হয়েছে। তার কারণ হচ্ছে দেখো, আমরা এই যে পি পয়েন্টার ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার অ্যাড্রেসটাকে অ্যাপেন্ড ফাংশনের আর্গুমেন্টে পাস করছি কল করার সময়। তাহলে এবার দেখো পি কি, পি একটা নিজে পয়েন্টার ভেরিয়েবল, তো এই যে স্টার দিয়েছি। তাহলে আমরা যখন পয়েন্টার ভেরিয়েবল পাস করছি, তাহলে যখন আমার ফাংশনটা কল হবে, তাহলে এই পয়েন্টার ভেরিয়েবল, এই যে পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস, মানে পি একটা ভেরিয়েবল, পয়েন্টার পয়েন্টার সেটা পরের কথা, আগে হচ্ছে পি একটা ভেরিয়েবল, তার অ্যাড্রেস পাস করছি। তাহলে অ্যাড্রেস পাস করতে গেলে আমার কি লাগে, অ্যাড্রেসটাকে ধরবে কে, মানে এই যে পি এর অ্যাড্রেস আমরা পাস করছি, তাহলে এটা কল বাই রেফারেন্স হবে। তাহলে এখানে আমাকে একটা পয়েন্টার ভেরিয়েবল নিতেই হবে। এই যে কিউ বলে একটা পয়েন্টার ভেরিয়েবল নিয়েছি, মানে ধরো আমি একটা স্টার যদি দিই, তাহলে এখানে একটা স্টার দেওয়া আছে। কিন্তু আবার আর একটা স্টার কেন দিয়েছে, একদম সিম্পল, ভাই পি ভেরিয়েবলটা নিজে আবার পয়েন্টার। পি যদি নর্মাল ভেরিয়েবল হতো তাহলে একটা স্টারেই হয়ে যেত, কিন্তু পির অ্যাড্রেস পাঠাচ্ছি, তাহলে অ্যাড্রেস ধরার জন্য আমার একটা স্টার দিতেই হবে। অ্যাড্রেসকে ধরার জন্য তো আমার একটা পয়েন্টার ভেরিয়েবল এখানে আর্গুমেন্টে রাখতেই হবে, স্টার কিউ। কিন্তু স্টারের পাশে আর একটা স্টার কেন দিচ্ছি, না ভাই যার অ্যাড্রেস আমি পাঠাচ্ছি সেটা হচ্ছে পি, পি আবার নিজে পয়েন্টার। তার মানে আমার লজিকটা তাহলে কি হলো, আমি যখন নর্মাল ভেরিয়েবলের অ্যাড্রেস পাস করছি, তখন আমরা একটা সিঙ্গেল পয়েন্টার ভেরিয়েবল পাস করছি। যখন আমরা পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস পাস করছি, মানে যে ভেরিয়েবলটা নিজেই পয়েন্টার, তখন আমরা কি বলেছি, তখন ডবল স্টার দিতে হবে। মানে ওই অ্যাড্রেসটা অ্যাসাইন করব যে ভেরিয়েবলের মধ্যে, সেই ভেরিয়েবলটাও কি হতে হবে, একটা পয়েন্টার ভেরিয়েবল হতে হবে। পয়েন্টার ভেরিয়েবল। কারণ অ্যাড্রেসকে ধরতে পারে একমাত্র কি পয়েন্টার। অ্যাড্রেসকে ধরা মানে কি, এই যে যখন আমাদের ফাংশন কল হয়, এটা কি হয়, এই ভ্যালুটা এখানে গিয়ে অ্যাসাইন হয়ে যায়। তাহলে অ্যাম্পারস্যান্ড পি এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে স্টার স্টার কিউ, এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি অ্যাম্পারস্যান্ড পি হচ্ছে। মানে এটা কল যখন হচ্ছে, এটা এখানে কি হয়ে যাচ্ছে, কপ অ্যাসাইন হয়ে যাচ্ছে। মানে ভেতরে অ্যাকচুয়ালি এই কেসটা হচ্ছে, মানে পি এর যে অ্যাড্রেস এটা যেই আমরা পাঠাচ্ছি, এটা গিয়ে স্টার কিউ এর মধ্যে গিয়ে অ্যাসাইন হয়ে যাচ্ছে। এইবার অ্যাপেন্ড ফাংশনের ভেতরে আমাদের লজিকটা লিখতে হবে। লজিক কিছুই না, প্রথমেই আমাদের দেখতে হবে আমরা সে অ্যাপেন্ড ফাংশন বলো, অ্যাড অ্যাট বেগ বলো, ঠিক আছে, অ্যাড আফটার, অ্যাড আফটারটার মানে কি, এই এতগুলো অ্যালগোরিদম একসঙ্গে হবে না, গুলিয়ে যাবে। অ্যাড আফটারের মানেটা আমি বলে দিচ্ছি। ধরো এখানে আমার লিঙ্ক লিস্টে তিনটে নোড আছে, ঠিক আছে, আমাকে বললো যে আফটার দ্য সেকেন্ড নোড, তার মানে এটা হচ্ছে 1 নাম্বার নোড, এটা হচ্ছে 2 নাম্বার নোড, মানে আফটার দ্য সেকেন্ড নোড, তার মানে এই যে 11, 11-র পরে আমার লিঙ্ক লিস্ট এখানে কি করতে হবে, তৈরি করতে হবে। তাহলে এখানে একটা নতুন নোড ক্রিয়েট হবে,
এবার লিঙ্ক অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে এই লিঙ্কটা কেটে যাবে। আফটার মানে কি, আফটার দি স্পেসিফাইড নোড নিউ নোড উইল বি ইনসার্টেড। তাহলে এই যে লিঙ্ক, এটা কেটে যাবে তো, কেন না এখন এই নোডের অ্যাড্রেস এখানে আসবে আর এই নোডের অ্যাড্রেস এখানে যাবে, সেটা পরে দেখবো আমরা। তাহলে এখানে দেখো অ্যাপেন্ড ফাংশন কি করে কাজ করছে। আগে আমাদের লিঙ্ক লিস্টটা কি, এতে কি আমার জায়গা আছে সেটা দেখতে হবে। এক সেকেন্ড একটু। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই প্রোগ্রামগুলো কিন্তু একমাত্র কানেতকারের বইতে যে প্রোগ্রামগুলো আছে এগুলো সব রানেবল কোড, মানে এই কোডগুলোতে কোনো এরার নেই, এই কোডগুলোই আমরা কিন্তু কম্পাইলারে টাইপ করে রান করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে আমার ফোকাস হচ্ছে থিওরিতে তো আমার এখানে রান করে কেউ দেখতে বলবে না, তো এত কোড রান করাটা এখানে ডিফিকাল্ট। তাও আমি কিছু কোড আমার এখানে করা আছে, আমি নোটসে দিয়ে দেবো। ওই কোডগুলোও একদম কানেতকারের মতনই, একটু আধটু হয়তো ভেরিয়েবল গুলো আলাদা হতে পারে, সেটা আমি দিয়ে দেবো। আমার এখানে যে কোডগুলো আছে, এই যে এই কোডগুলো একদম সিমিলার কোড আছে, এগুলো তুমি রান করে দেখতে পারো। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে লজিক সব এক। তাহলে এখানে দেখো, আমি একটা প্রথম লিঙ্ক লিস্ট এখানে যদি তৈরি করি, তাহলে আপাতত তাহলে এখানে আমি দেখো কি ডিক্লেয়ার করেছি, প্রথমে পি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি। পি একটা পয়েন্টার ভেরিয়েবল, ঠিক আছে। এর হুম অ্যাড্রেস মনে করো 2110। এখন এটা কি আছে, এটা নাল আছে। এটা হুম নাল মানে কি, তাহলে আমার লিঙ্ক লিস্ট এখন এমটি। আচ্ছা, ফাংশনের আর্গুমেন্টে আমি একটা কি কিউ বলে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি তো, হুম যার মধ্যে আমি পির অ্যাড্রেসটাকে পাঠাচ্ছি। এটার অ্যাড্রেস মনে করো এইভাবে এঁকে এঁকে করতে হবে, এটার মনে করো 209 অ্যাড্রেসটা। তাহলে এটাও কি, এটাও তো নাল। হুম পি এর অ্যাড্রেস কিউতে কপি করেছো, তাহলে কি নালটাই তো কপি হয়েছে। তাহলে এবার দেখো, এইবার তুমি ধরো এখানে অ্যাপেন্ড ফাংশন ওরা কল করেছে তো, এই যে এই যে অ্যাম্পারস্যান্ড পি পাঠাচ্ছে, অ্যাম্পারস্যান্ড পি মানে কি পির অ্যাড্রেসটা পাঠাচ্ছে। তাহলে পির অ্যাড্রেস যদি পাঠায়, তাহলে অ্যাকচুয়ালি কিউ এর মধ্যে কি কি ঢুকছে, পির অ্যাড্রেসটা ঢুকছে। এটা নাল না, এর মধ্যে 2110 ঢুকছে, মানে অ্যাকচুয়াল নাল ভ্যালুটা রয়েছে আমার পি তে। এবার বলো, তুমি যদি এখন ডবল স্টার কিউ প্রিন্ট করো, তাহলে তোমার আউটপুট কি দেবে? নাল দেবে। না হ্যাঁ কেন, এখন ভায়া কিউ তুমি প্রিন্ট যদি করো, তাহলে ওটা নাল প্রিন্ট করবে। আচ্ছা, এবার এখানে ভ্যালুটা পাঠাচ্ছে ধরো 14, মানে ডেটা পাঠাচ্ছে 14। আচ্ছা, এবার এখানে ফাংশনের ভেতর ঢুকে এখানে আরেকটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করছে টেম, আর একটা ডিক্লেয়ার করছে আর। এবার যদি বলো এগুলো কেন করছে, এগুলো আমাদের লাগবে, তাহলে এখানে টেম বলে আর একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার হচ্ছে। আচ্ছা, এবার এরা তো ফাঁকা, এরা জাস্ট ডিক্লেয়ার করেছে আর বলে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে। এগুলো আমাদের পরে কাজে লাগবে, সবসময় অ্যাড্রেস লিখে নিচ্ছি, আমরা অ্যাড্রেসগুলো লিখে নিলাম। এইবার চেক করছে ইফ স্টার কিউ ইকুয়াল টু নাল। দেখো স্টার কিউ ইকুয়াল টু নাল, ইয়েস। এখন তো স্টার কিউ নাল তো, তাহলে এখন আমরা কি করব, যেহেতু আমার এখন দেখো পি ভেরিয়েবলটা মেন ফাংশনের ভেতরে, মানে তোমার অ্যাপেন্ড ফাংশনের বাইরে। এবার অ্যাপেন্ড ফাংশনের ভেতরে তুমি পি ভেরিয়েবলটাকে তো ইউজ করতে পারবে না, কারণ অ্যাপেন্ড ফাংশনের ভেতর তোমাকে মানে লোকাল ভেরিয়েবল ইউজ করতে হবে। এইবার পি কে তুমি লিংক করে দিয়েছো কিউ দিয়ে, তার মানে কিউ এর ভেতরে যে চেঞ্জটা তুমি করবে, অটোমেটিক্যালি সেই চেঞ্জটা কি হবে, পি এর ভেতরেও হয়ে যাবে। তাহলে এবার এখানে দেখো হুম কিউ স্টার কিউ ইকুয়াল টু নাল মানে কি, এটা তো ট্রু। কেন, পি এর মধ্যে নাল আছে, তাহলে স্টার কিউ মানে তো পি কে পয়েন্ট করছে, তাহলে পি এর মানে স্টার কিউ এর থ্রু দিয়ে তুমি তাহলে এখন কাকে দেখছো, পি কে দেখছো। তাহলে পির ভেতর তো হুম নাল আছে, তাহলে এটা কি কন্ডিশনটা কি হচ্ছে, ট্রু হচ্ছে। হুম তার মানে কি লিংক লিস্ট এমটি। পি নোডটা আমরা বলেছি যে ভবিষ্যতে এটা ফার্স্ট নোডকে সবসময় পয়েন্ট করবে, যখনই লিংক লিস্ট তৈরি হয়ে যাবে ফার্স্ট নোডকে পয়েন্ট করবে। তাহলে ফার্স্ট নোডকে যদি পয়েন্ট করে, তাহলে এই পি আমার কোনো না কোনো অ্যাড্রেসকে তাহলে ধরবে। তাহলে এখন কোনো অ্যাড্রেস নেই, নাল, তার মানে আমার লিংক লিস্টটা এমটি।
তাহলে পি কে দেখেই আমি বুঝে যাব যে আমার লিঙ্ক লিস্ট এমটি না লিঙ্ক লিস্ট নট এমটি। তাহলে এখন তাহলে আমার লিঙ্ক লিস্ট এমটি, তাহলে এখন কি করতে হবে, তাহলে ভেতরে ঢুকবো, তাহলে দেখো ইফ ফাংশনের ভেতরে ঢুকছে, মানে ইফ ব্লকে ঢুকছে, ঢুকে এখানে দেখো ম্যালক ফাংশন কল করছে। এটা সিম্পল মনে রাখবে, একটা কি করবে, মেমোরি অ্যালোকেট করবে। ম্যালক ফাংশনের আর্গুমেন্টে আর একটা ফাংশন কল করতে হয়, এটা কিন্তু ফাংশন না, এটা হচ্ছে সাইজ অফ। সাইজ অফ হচ্ছে এক ধরনের অপারেটর। সাইজ অফ কি করে, তুমি যে মেমোরিটা অ্যালোকেট করবে কার জন্য, নোডের জন্য, মানে নোড ক্রিয়েট করার জন্য, তাহলে সেই নোডটার ডেটা টাইপটা কি, স্ট্রাক্ট নোড। ধরো তুমি যখন ইন্ট a ইকুয়াল টু 10 ডিক্লেয়ার করছো, তাহলে এই যে মেমোরিটা অ্যালোকেট হচ্ছে এর মধ্যে ধরো তুমি 10 রাখছো, তাহলে এই এরিয়াটা কত বাইট অ্যালোকেট হচ্ছে, 4 বাইট বা 2 বাইট, ওল্ড কম্পাইলার হলে 2 বাইট, 32 বিট কম্পাইলার যদি হয়। তাহলে এখানেও ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাইজ অফ কি করে, সাইজটাকে ক্যালকুলেট করে, যে তোমার যে স্ট্রাকচারটা ডিক্লেয়ার হয়েছে তার ভেতর তার সাইজটা কি। দেখো স্ট্রাকচারের সাইজটা কি হবে আমাদের, ইন্টিজারের জন্য ধরো যদি 4 বাইট হয় আর এই অ্যাড্রেসটার যা সাইজ হবে, তাহলে টোটালটা মিলিয়ে যে সাইজটা, এটা সাইজ অফ নিজে ক্যালকুলেট করে নেয়। ধরো একটা স্ট্রাকচার ভেরিয়েবলের মধ্যে তুমি দুটো ক্যারেক্টার ভেরিয়েবল রেখেছো, একটা স্ট্রাকচার ভেরিয়েবলের মধ্যে দুটো ক্যারেক্টার মেম্বার রেখেছো, ক্যারেক্টারের সাইজ হচ্ছে 1 বাইট করে হয়, তাহলে স্ট্রাকচারের সাইজ কত হবে, 2 বাইট। স্ট্রাকচার মেম্বারদের সাইজগুলোকে অ্যাড করলে যে সাইজটা হয় সেটা হচ্ছে স্ট্রাকচার ডেটা টাইপটার টোটাল সাইজ। তাহলে এখানে আমরা নোড ক্রিয়েট করব, যেহেতু ভাই লিঙ্ক লিস্ট তৈরি করতে গেলে তো আগে নোড ক্রিয়েট করতে হবে, নোড ক্রিয়েট করার আগে আমাকে নোডের সাইজটা জানতে হবে, তবে গিয়ে আমি মেমোরিটাকে কি করতে পারবো, অ্যালোকেট করতে পারবো। সেই জন্য সাইজটাকে ক্যালকুলেট করার কাজ কে করে, সাইজ অফ করে। তাহলে সাইজ অফ এর ভেতরে আমাকে ডেটা টাইপটা তাহলে বলতে হবে, কেন এই যে স্ট্রাকচার মেম্বার, এই যে স্ট্রাকচার ডেটা টাইপটা, এটা সাইজ অফ ক্যালকুলেট করে দেবে, করে যে সাইজটা রিটার্ন করবে ম্যালক সেই এরিয়াটা অ্যালোকেট করে দেবে অ্যাকর্ডিং টু দ্যাট সাইজ। তাহলে যে সাইজটা অ্যালোকেট করবে সেই সাইজটা অ্যালোকেট করলে তার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা রিটার্ন হবে। তাহলে ম্যালক ফাংশন যখন মেমোরি অ্যালোকেট করে তখন কি রিটার্ন করে, অ্যাড্রেসটা রিটার্ন করে। তাহলে মনে করো ম্যালক ফাংশন তোমার 4 বাইট একটা অ্যালোকেশন করেছে, ঠিক আছে, 1 2 3, এগুলো 1 বাইট করে, তাহলে এটা হচ্ছে একটা 4 বাইট এরিয়া অ্যালোকেট করেছে ম্যালক ফাংশন। তাহলে এটার অ্যাড্রেস আছে, এটার অ্যাড্রেস মনে করো 100, এটা হবে 101, এটা হবে 102, টোটালটা হচ্ছে আমাদের 4 বাইট, ঠিক আছে। তাহলে ম্যালক ফাংশন রিটার্ন করবে কি, ও রিটার্ন করবে ফার্স্ট ব্লক, এটা হচ্ছে যে ফার্স্ট ব্লক, 4টে ব্লক, তো এই ফার্স্ট ব্লকের অ্যাড্রেসটা রিটার্ন করবে, তার মানে 100 রিটার্ন করবে। কোনো ডেটা স্ট্রাকচারের বইতেই কিন্তু আমি যেগুলো বলছি এগুলো কিন্তু লেখা থাকবে না, বুঝতে পেরেছো, এগুলো কিন্তু সির কনসেপ্ট, এগুলো লেখা থাকবে না। তাহলে এটা কিন্তু তোমার 100 রিটার্ন করবে। এবার বলো 100 রিটার্ন করবে যখন, তাহলে তাকে ধরবার জন্য আমার একটা কি দরকার, পয়েন্টার ভেরিয়েবল দরকার। সেই জন্য আমরা টেম্প বলে একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। তাহলে এই ম্যালক যে অ্যাড্রেসটা রিটার্ন করবে, এটা হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট বাইট বা অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট ব্লক। তাহলে মনে করো এখানে তাহলে আমার একটা নোড ক্রিয়েট হয়েছে, এই অ্যাড্রেসটা মনে করো 200, ঠিক আছে, মানে ফার্স্ট বাইটের অ্যাড্রেসটা, বা এই যে টোটাল যে অ্যাড্রেসটা অ্যালোকেট হয়েছে এই অ্যাড্রেসটা মনে করো 200, ফার্স্ট বাইটের অ্যাড্রেস কিন্তু এটা, আমার পুরো পুরো টোটালটা জানার দরকার নেই, ফার্স্ট বাইটের অ্যাড্রেসটা জানলেই হয়ে যাবে, কারণ সেটার পরের অ্যাড্রেস বা বাইটটা তো, নেক্সট বাইটটা তো আমি পেয়েই যাবো। তাহলে এটা মনে করো 200 রিটার্ন করেছে, তাহলে এখন তাহলে টেম্পের মধ্যে কত লিখবো, 200 লিখবো, তো এটা অ্যাড্রেসটা রিটার্ন হচ্ছে, তো হয়ে টেম্পের ভেতর অ্যাসাইন হচ্ছে, হয়ে গেল। তাহলে তোমার লিঙ্ক লিস্ট এরিয়াটা অ্যালোকেট হয়ে গেল, মানে নোডটা ক্রিয়েট হয়ে গেল। কিন্তু নোডের ভেতর কটা মেম্বার আছে,
দুটো মেম্বার, একটা ডেটা আর একটা হচ্ছে লিঙ্ক। তাহলে ডেটাটাকে কত পাঠিয়েছো? 14 পাঠিয়েছো ফাংশন কল করার সময়, এই যে 14। তাহলে এখন এই ডেটাটাকে রাখবে কি করে? দেখো, লিঙ্ক লিস্টের মেম্বারে ডেটা রাখতে গেলে তোমাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে দেবে না। তোমার ডেটা বলে যে ভেরিয়েবলটা আছে, তুমি ডেটা ইকুয়াল টু নাম, তোমার এখানে ভেরিয়েবলটা নিয়েছো নাম, মানে তুমি যে ডেটাটা রাখবে সেটা রয়েছে নাম ভেরিয়েবলের মধ্যে, আর্গুমেন্টটা হচ্ছে নাম। আর লিঙ্ক লিস্টের যে প্রপার্টি যে মানে মেম্বার যে দুটো রয়েছে, ডেটা আর লিঙ্ক, তাহলে ডেটার মধ্যে এটা হচ্ছে তোমার ডেটা সেকশন, এটা হচ্ছে ডেটা ডেটা কম্পার্টমেন্ট, আর এটা হচ্ছে লিঙ্ক কম্পার্টমেন্ট। লিঙ্ক মানে কি? অ্যাড্রেস কম্পার্টমেন্ট, তাই না? তাহলে এখন এই কম্পার্টমেন্টে তোমাকে 14 রাখতে হবে। কি করে রাখবে? তোমার এই যে নোডটা, এই নোডটাকে এখন কে পয়েন্ট করছে? তুমি যেই এই নোডের অ্যাড্রেসটা টেম্পের ভেতর রেখে দিলে, তাহলে এখন বলতে পারো টেম্প পয়েন্টারটা তোমার এই নোডটাকে এখন পয়েন্ট করছে। তাহলে লিঙ্ক লিস্ট, এই সরি, স্ট্রাকচার ভেরিয়েবলকে যদি পয়েন্টার পয়েন্ট করে, স্ট্রাকচার ভেরিয়েবল যদি তোমার পয়েন্টার টাইপ হয়, তাহলে স্ট্রাকচার মেম্বারকে অ্যাক্সেস করতে গেলে তোমাকে অ্যারো অপারেটর ইউজ করতে হবে। তার মানে তুমি ডেটা ভেরিয়েবলটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে না। এটা তো নোড, এটা একটা কি, এটা একটা নোড স্ট্রাকচার, এর মেম্বার হচ্ছে ডেটা, তাকে অ্যাক্সেস করতে গেলে তোমাকে মাইনাস লিখে গ্রেটার দ্যান সিম্বল দিয়ে ডেটা বলে লিখতে হবে। তার মানে স্ট্রাকচার ভেরিয়েবল যদি তোমার পয়েন্টার টাইপ হয়, তুমি ডট দিতে পারবে না। স্ট্রাকচার ভেরিয়েবল যদি নর্মাল হয়, যেটা আমরা এখানে করেছিলাম স্টুডেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে, এই যে এগুলো হচ্ছে নর্মাল ভেরিয়েবল, পয়েন্টার টাইপ না, স্টুডেন্ট S1, ঠিক আছে? তাহলে এখানে ডট দিয়ে তোমায় মেম্বারটাকে অ্যাক্সেস করতে হবে। কিন্তু এখানে আমরা স্ট্রাকচার ভেরিয়েবলটা কি করেছি? পয়েন্টার টাইপ নিয়েছি। কেন না? এটা তো একটা নোড, তাহলে এর অ্যাড্রেসটা টেম্পের ভেতর আমরা স্টোর করছি। তাহলে এই নোডটা কি? এটা একটা স্ট্রাকচার টাইপ, একটা ডেটা আমরা তৈরি করলাম। মানে এই নোডটা যে তৈরি হলো, এই নোডটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রাক্ট নোড টাইপ। তাহলে এবার পয়েন্টার ভেরিয়েবল দিয়ে যেহেতু পয়েন্ট করছি, তাহলে আমি টেম্প অ্যারো ডেটা ইকুয়াল টু কি করব? নাম করে দেবো। তার মানে এখানে তাহলে কি বসে যাবে? 14 বসে যাবে, হয়ে গেল। তাহলে স্ট্রাকচার নোড মেম্বারকে, এখানে যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে নোড, তাহলে স্ট্রাকচার নোড মেম্বারকে অ্যাক্সেস করবে কি করে? অ্যারো দিয়ে। অ্যারো বলতে কিন্তু মাইনাস গ্রেটার দেন। আচ্ছা, এবার নেক্সট মেম্বারটা কে? লিঙ্ক। এবার দেখো, তোমার সামনে কি আর নোড আছে? নেই। তাহলে নোড নেই মানে কি? নাল। তাহলে এখানে কাউকে না কাউকে তো রাখতে হবে। এখন এটা লিঙ্ক লিস্ট প্রপার্টি অনুযায়ী এটাই ফার্স্ট নোড, এটাই লাস্ট নোড। তাহলে এইখানে তোমার কি রাখতে হবে? একটা নোড মানে নাল রাখতে হবে। তাহলে এটা কি করে অ্যাক্সেস করবে এই লিঙ্ক মেম্বারটাকে? না, টেম্প অ্যারো লিঙ্ক, এই যে দেখো টেম্প অ্যারো লিঙ্ক ইকুয়াল টু নাল। তাহলে এখানে নাল ফেলে দিলে হয়ে গেল। আচ্ছা, এবার দেখো, এখন এখন তোমার দেখো কিউ, তোমার তো এটা এখন ফার্স্ট নোড, তা এই ফার্স্ট নোডটাকে পি দিয়ে পয়েন্ট করাতে হবে। হ্যাঁ, ক্লাসে হবে। হ্যাঁ, হুম, এই তো দুটোই চলে আসে। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। হুম, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এই এই যে নোডটা, দেখো আমার এখন তো কাজ কমপ্লিট।
অ্যাপেন্ড ফাংশন থেকে বেরিয়ে যাব, পরের পাতায় দেখো এলস পার্ট আছে। এলস পার্টে কখন ঢুকবো না, যদি আমার লিঙ্ক লিস্ট যদি ব্ল্যাঙ্ক না হয় তখন এলস পার্টে ঢুকবো। এখন তার এলস পার্টে ঢুকবো না, তাহলে আমার অ্যাপেন্ড ফাংশন কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাপেন্ড ফাংশন যদি আমার কমপ্লিট হয়ে যায়, তাহলে ফাংশন বডি থেকে আমি কি হচ্ছে বাইরে বেরিয়ে গেলাম। যেই তুমি ফাংশন বডি থেকে বাইরে বেরিয়ে যাবে, এই টেম্প ভেরিয়েবলটা কি হয়ে যাবে, ফাংশন থেকে বেরিয়ে গেলে ফাংশনের ভেতর যে লোকাল ভেরিয়েবল থাকে সেটা কি হয়ে যায়, সেটা ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে এই পয়েন্টারটা কি হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, তাই তো? কারণ টেম্প তো তোমার লোকাল ভেরিয়েবল ছিল, লোকাল পয়েন্টার ভেরিয়েবল ছিল। যেই ফাংশনের বাইরে বেরিয়ে যাবে তাহলে এই টেম্পটা কি হয়ে যাবে, লস্ট হয়ে যাবে। তাহলে তোমার যে এখন যে নোডটা ক্রিয়েট হলো, দিস নোড ইজ সাপোজ টু বি দ্য ফার্স্ট নোড, বাট আমরা এখানে কি নোডটাকে ধরতে পারলাম না। মানে এই নোডটাকে তো একটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করানোর দরকার ছিল। তুমি বলবে হ্যাঁ। টেম্প তো লস্ট হয়ে যাবে, যেই তোমার অ্যাপেন্ড ফাংশন কমপ্লিট হয়ে যাবে বাইরে বেরিয়ে যাবে। ফাংশন কল হলে কমপ্লিট হলে কোথায় যায়, মেন ফাংশনে ব্যাক করে যায়, তখন টেম্প লস্ট হয়ে যাবে, ডিঅ্যালোকেট হয়ে যাবে। সেই জন্য বলছে ফাংশন থেকে বেরোনোর আগে এই যে লাইনটা, মানে ডেটা স্ট্রাকচার নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি সব লাইন বাই লাইন বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর যদি কোনো সময় কোনো অসুবিধা হয় তখন আমাকে আবার জিজ্ঞেস করবে, আমি তখন রেকর্ডিং সেটা নয় আমি তোমাকে অ্যাডজাস্ট করে অ্যাডমিনকে বলে আমি নয় ম্যানেজ করে দেবো। কিন্তু এটা বাড়িতে একটা মানে ক্লাস করার সময় পাশে হাতে একটা ডায়েরি লাগবে, ডায়েরিতে লজিকগুলো লিখতে থাকবে, ঠিক আছে? আর এই যে পেজটা আমার দেখতে পাচ্ছ, এটা আমি পাঠিয়ে দেবো, পিডিএফ করে পাঠিয়ে দেবো। এটা তোমার হাতের কাছে থাকলে বা ল্যাপটপে চালিয়ে তুমি দেখতে পারবে। এবার যদি বলো যে এখানে এই এত কিছু সব লেখা আছে, এটা এগুলো আমার নিজস্ব লেখা, আমার নিজের সুবিধার জন্য আমি লিখে রেখেছি, তবে এই লেখাগুলো দেখলে নিজেও তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এখানে এই লেখাগুলো লেখাতে এটা একটু নোংরা হয়ে গেছে, কিন্তু এটা কিছু করার নেই, এটা আমার নিজেরই লেখা। আচ্ছা, তাহলে এই লাইনটার মানেটা দেখো, এই লাইনটা তাহলে কতটা ইম্পর্টেন্ট। এই লাইনটাতে কি করেছে দেখো, ফাংশন থেকে বেরোনোর আগে দেখো ইফ থেকে যেই বেরিয়ে যাবে ফাংশন থেকে বেরিয়ে যাবে, কেন এলস পার্টে ঢুকবে না। এলস পার্টে কখন ঢুকবে, যদি লিঙ্ক লিস্ট নট এমটি হয়, মানে লিঙ্ক লিস্টে যদি অ্যাটলিস্ট একটা নোড যদি প্রি এক্সিস্ট করে তখন এলস পার্টে ঢুকবে। এটা কেন আমরা ইফ পার্টে ঢুকেছিলাম না, কিউটা আমার নাল ছিল বলে। এবার এখানে দেখো আমাদের যে স্টার কিউ ইকুয়াল টু টেম্প, এটা কেন করছে দেখো, টেম্পের ভ্যালুটাকে কিউ এর মধ্যে তুলছে। তাহলে দেখো টেম্পের ভ্যালুটাকে কিউ এর মধ্যে তুলছে। টেম্প মানে কত, টেম্পের ভেতর কত আছে, 200 আছে, রাখছে কার মধ্যে, কিউ এর ভেতর, তাহলে স্টার কিউ এর ভেতর, তাহলে তাহলে এর ভেতরে তাহলে রাখছে, ঠিক আছে, এর ভেতরে। আচ্ছা স্টার কিউ মানে কি, অ্যাকচুয়ালি কিউ আমাদের কিন্তু ডবল পয়েন্টার ডিক্লেয়ার করেছিলাম। তাহলে স্টার কিউ মানে কি, মানে একটা স্টার দেওয়া মানে কি, তাহলে কিউ এর ভেতরে ঢুকবে, ঢুকে জাম্প করে যাবে এখানে 2110-তে। এক মানে এই যে এই জায়গাটা যদি দেখো, স্টার কিউ ইকুয়াল টু টেম, কিউ কে ডিক্লেয়ার করেছিলাম ডবল স্টার দিয়ে, কিন্তু এখন যদি একটা স্টার লাগাই তার মানে কি, কিউ এর ভেতরে যে অ্যাড্রেসটা আছে ওখানে জাম্প করে যাবে, একবার জাম্প করবে, তার মানে যাচ্ছে কোথায় দেখো, পি এর কাছে যাচ্ছে। তার মানে এই দেখো এইটা কত হয়ে যাবে, এইটা তোমার 200 হয়ে যাবে। তাহলে দেখো ভায়া কিউ তুমি এখন পি কে কি করে দিলে, চেঞ্জ করে দিলে। তাহলে এই নোটটাকে এখন পি পয়েন্ট করবে, বুঝতে পারলে? তাহলে যেই তুমি পি তে এটা চেঞ্জ করে দিলে, 200 করে দিলে, তাহলে এটাও অটোমেটিক কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তাহলে এবার ফাংশনের বাইরে বেরিয়ে যাবে, যেই ফাংশনের বাইরে বেরিয়ে যাবে তখন টেম্প লস্ট হয়ে যাবে, কিউটাও লস্ট হয়ে যাবে, তাহলে শুধু তোমার পড়ে থাকবে পি। এবার যদি বলো কেন পি পড়ে থাকবে, না পি তো মেন ফাংশনের ভেরিয়েবল, মেন ফাংশন যতক্ষণে না কমপ্লিট হচ্ছে ততক্ষণ মেন ফাংশনের ভেরিয়েবল অ্যালাইভ থাকবে, বুঝতে পারলে? তার মানে দেখো তুমি যদি আর একটা নোড ক্রিয়েট করতে চাও, তোমাকে তাহলে আবার সেকেন্ড টাইম আবার অ্যাপেন্ড ফাংশন কল করতে হবে, কিন্তু পি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকবে, পি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকবে, এইটার মানেটা বুঝতে পারছো? কেননা পি হচ্ছে মেন ফাংশনের ভেরিয়েবল, মেন ফাংশনের ভেরিয়েবল যতক্ষণ মেন ফাংশন থেকে না কন্ট্রোল টার্মিনেট হচ্ছে ততক্ষণ এটা এটা কি থাকবে, একদম অ্যালাইভ থাকবে। তাহলে দেখো
লোকাল ভেরিয়েবল, এই যে তোমার কিউ যে পয়েন্টার ভেরিয়েবলটা আর্গুমেন্টে নিয়েছিল, এটাও কিন্তু লোকাল ভেরিয়েবল। তাহলে যেই অ্যাপেন্ড ফাংশন থেকে বাইরে বেরিয়ে যাবে, তাহলে টেম্পো লস্ট হয়ে যাবে, এই কিউটাও লস্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু বেরোনোর আগে তুমি স্টার কিউ ইকুয়াল টু টেম্প করেছো, তাহলে কি হচ্ছে, পি এর মধ্যে যেহেতু তোমার এই ফার্স্ট নোডের অ্যাড্রেসটা চলে এসছে, তাহলে ফার্স্ট নোডের কাছে কিন্তু পি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল। আচ্ছা, এইবার তাহলে এই ভেরিয়েবল গুলো কি হবে, সব ফাঁকা হয়ে যাবে, এগুলো ফাঁকা না, এগুলো এখন সব ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমি এবার আবার অ্যাপেন্ড ফাংশন কল করেছে, দেখো এবার ভ্যালুটা পাঠাচ্ছে কত, আইটেমটা নাম্বারটা 30 পাঠাচ্ছে। তাহলে এবার যে 30 পাঠাচ্ছে, তাহলে আবার কি করে পাঠাচ্ছে দেখো, আবার সেই পি এর অ্যাড্রেসটা পাঠাচ্ছে। এই একটা ফাংশন বুঝে গেলে পরের ফাংশনগুলো আমাদের আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এখানে আবার দেখো পি এর অ্যাড্রেস পাঠাচ্ছে কেন, না যখনই আমরা লিঙ্ক লিস্টের ওপর কোনো অপারেশন পারফর্ম করবো, আমরা কি বলেছি, আমার ফার্স্ট নোড মানে হেড নোডের অ্যাড্রেসটা আমাকে জানতেই হবে। তাহলে এখানে হেড নোডটা হচ্ছে আমার পি, তাহলে পি এর অ্যাড্রেসটা পাঠানো হচ্ছে। তাহলে পি এর অ্যাড্রেস এখন কত, তাহলে নতুন করে দেখো আবার এখানে কিউ ভেরিয়েবলটা আবার ডিক্লেয়ার হবে, মানে নতুন করে আমার এখানে আবার পয়েন্টার ভেরিয়েবল কিউ ডিক্লেয়ার হবে। তাহলে পি এর অ্যাড্রেসটা কিউ এর মধ্যে এসে কপি হবে। তাহলে এখানে এখন কত হবে, 200, তাই তো, পি এর অ্যাড্রেস কিউ এর মধ্যে কপি হবে। কিউ এর অ্যাড্রেসটা মনে করো 510, দেখো পি কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে। এবার যদি বলো এই নোড, এই নোডটাও তো একটা ভেরিয়েবল, তা এটা ডিলিট হলো না কেন, কারণ এটা মেন ফাংশন থেকে ক্রিয়েট হচ্ছে তো। এই যে নোড ভেরিয়েবলটা, এটাও তো ডিলিট হয়ে যাওয়ার কথা। এই নোডটা, এই নোড ভেরিয়েবলটা ক্রিয়েট করেছিল তোমার টেম্প পয়েন্টার পয়েন্ট করছিল, কিন্তু তুমি ওই পয়েন্টারটাকে তুমি পি এর ভেতর যেহেতু পাঠিয়ে দিয়েছো, মানে তুমি এই নোডের অ্যাড্রেসটা যেহেতু পি এর মধ্যে আবার রেখে দিয়েছো, তাহলে ফাংশন কমপ্লিট হয়ে গেলেও এই নোডটা কিন্তু আর ডিলিট হবে না, কেন এখন পি মেন ফাংশনের ভেরিয়েবল পয়েন্ট করছে তো। যতক্ষণ আমাদের মেন ফাংশন থেকে বের না বেরোচ্ছি, ততক্ষণ কিন্তু এই নোডটা কিন্তু একদম অ্যালাইভ থাকবে। তাহলে এবার আমরা কত পাঠিয়েছি, নাম, নাম আমরা এখন 30 পাঠিয়েছি, মানে ডেটা, নাম মানে অ্যাকচুয়ালি কি ডেটাটা। হুম। তাহলে এবার কি হচ্ছে, তাহলে কিউ এর মধ্যে এখন তাহলে কত কপি হলো, পি এর অ্যাড্রেসটা কপি হলো, অ্যাম্পারস্যান্ড পি পাঠিয়েছি, তাহলে পি এর অ্যাড্রেস কত 200, তাহলে কিউ এর মধ্যে 200 কপি হলো। ঢুকে এইবার টেম্প আর আর বলে আবার দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, আবার নতুন করে আর ডিক্লেয়ার করলো, ঠিক আছে, আর টেম্প বলে আর একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করলো। এটার অ্যাড্রেস মনে করো এখন 7110। এইবার ইফ স্টেটমেন্টটা চেক করছে, দেখো ইফ কিউ ইকুয়াল টু নাল, কিউ কি নাল, কিউ কি নাল, না কিউতে তো ভ্যালু রয়েছে, তার মানে না। লিঙ্ক লিস্ট ইজ নট এমটি, দেয়ার ইজ হ্যাঁ। অনলি ওয়ান নোড অ্যাভেলেবল ইন দ্য লিঙ্ক লিস্ট। তাহলে এই ইফ স্টেটমেন্টটা ফলস হবে। এই ইফ স্টেটমেন্টটা ফলস হলে তাহলে কোথায় যাবে, এলস পার্টে যাবে, এই যে পরের পেজে এলস পার্টে চলে আসবে। ভালো করে দেখো এই কোডটা, তাহলে এলস পার্টে চলে এলো, ঠিক আছে। এইবার এলস পার্টে এসে কি করবে দেখো, টেম্পের মধ্যে কিউ এর ভ্যালুটাকে তুলে রাখবে। টেম্পের মধ্যে কিউ এর ভ্যালুটাকে তুলে রাখবে, তার মানে এখানে চলে আসবে কত, 200। তার মানে তুমি এখন বলতে পারো, তাহলে এই নোটটাকে এখন তাহলে টেম্প পয়েন্ট করবে, তাই না, টেম্পের মধ্যে এখন তুমি 200 কে তুলে রাখছো, তাহলে টেম্প এখন এই নোটটাকে পয়েন্ট করবে না। তাহলে এখন পিও এই নোটটাকে পয়েন্ট করছে, টেম্পও এই নোটটাকে পয়েন্ট করছে, ঠিক আছে। আবার কিউও কিন্তু দাঁড়িয়ে আছে, কিউ কিউ কিউও কিন্তু পয়েন্ট করছে, তাহলে তিনটে পয়েন্টার এখানে কিন্তু এখন এই নোটটাকে পয়েন্ট করছে।
এবার দেখো, আচ্ছা আমি এখানে একটা কাজ করি, মনে করো এখানে একটা, আমি একটু এখানে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? এটা মনে করো এর অ্যাড্রেস মনে করো 300, তাহলে এখানে 300 চলে আসবে। আমি এখানে একটা নোট বাড়িয়ে দিচ্ছি, তাহলে এই নোটটা তাহলে একে পয়েন্ট করবে। এখানে মনে করো আর একটা নোট আছে, এটা মনে করো 400, তাহলে এখানে 400, এই ভ্যালুটা মনে করো এখানে 8, ঠিক আছে? তাহলে এটা মনে করো আমার নাল। তাহলে এটা হচ্ছে আমার হেড নোড, আর এটা হচ্ছে আমার টেইল নোড। আচ্ছা, আমাকে তাহলে অ্যাপেন্ড ফাংশন কি বলেছে? এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট নোড অ্যাড করতে হবে। তার মানে আমাকে 8-এর পরে নোড ক্রিয়েট করতে হবে, কারণ এন্ড অফ দ্য লিঙ্ক, এখন আমার লাস্ট নোড হচ্ছে তো 8। আচ্ছা, এই যে নোডটা 8, এটা লাস্ট নোড, সেটা সিস্টেম কি করে বুঝবে? এটা আমি দেখতে পাচ্ছি কিন্তু সিস্টেম তো বুঝবে না। তাহলে তোমায় কি করতে হবে, তুমি এখন দাঁড়িয়ে আছো কোথায়? হেড নোডে। সবসময় হেড নোড থেকে জার্নি স্টার্ট হবে, কারণ তোমার পয়েন্টার গুলো সব দেখো সেট করা আছে ফার্স্ট নোডে। তাহলে তুমি পি কে ডিস্টার্ব করবে না, কারণ পি কিন্তু যেন ডিস্টার্ব না হয়, কারণ এটা সবসময় ফার্স্ট নোডকেই পয়েন্ট করে থাকবে। যদি তুমি এই নোটটাকে ডিলিট না করো, এই নোটটাকে যদি ডিলিট করে দাও, তাহলে পি কিন্তু 5-এর কাছে চলে আসবে, সেটা পরের ব্যাপার। আচ্ছা, তাহলে এই টেম্প পয়েন্টারটা কেন আমরা ফার্স্ট নোডের কাছে দাঁড় করালাম? না, এই টেম্প পয়েন্টারটাকে আমরা ইটারেট করব, মানে টেম্প পয়েন্টারটাকে মুভ করাতে করাতে যাব ওর লিংক মেম্বারটাকে চেক করার জন্য যে নাল কিনা। দেখো, আমার লিংক মেম্বারটা এখানে নাল, এখানে কিন্তু লিংক মেম্বারটা নাল না, কিন্তু এখানে লিংক মেম্বারটা আমার 400। তাহলে যে নোডে লিংক মেম্বার নাল, তাহলে সেই নোডটা কি? লাস্ট নোড। লিংক লিস্টের লাস্ট নোডে কি বলেছি? অ্যাড্রেসটা নাল হয়। তাহলে আমাকে এখানে কি করতে হবে? একটা হোয়াইল লুপ চালাতে হবে। কতক্ষণ চলবে হোয়াইল লুপটা? না, যতক্ষণ না পর্যন্ত তোমার নোডের লিংক পার্টটা নাল পাচ্ছে। তাহলে এখানে লুপটা কবার ঘুরবে? না, এখান থেকে এখানে একবার যাবে, এখান থেকে এখানে একবার যাবে, তারপরেই কিন্তু আটকে যাবে, মানে লুপটা দুবার ঘুরবে। এবার লুপটা দেখো কিভাবে করেছে, দেখো হোয়াইল, এবার তুমি ফার্স্ট নোডে দাঁড়িয়ে আছো, তাহলে ফার্স্ট নোডটা দাঁড়িয়ে আছো, তা ফার্স্ট নোডের পরে তো আর নোড নাও থাকতে পারে, একটা নোডও তো থাকতে পারে, তখন এটা নাল হতো। তাহলে দেখো, ফার্স্ট নোডকে পয়েন্ট করছে টেম্প পয়েন্টার, তাহলে লিঙ্ক পার্টটাকে ধরবে কি করে? এখানে অনেকে ভুল করে কি করে, শুধু লিঙ্ক লিখে দেয়। স্ট্রাকচার মেম্বারকে ডাইরেক্টলি কখনো লেখা যায় না। স্ট্রাকচার মেম্বারকে পয়েন্ট করছে যে পয়েন্টারটা কারেন্টলি, সেই পয়েন্টারটা দিয়ে অ্যারো দিয়ে তারপরে মেম্বারকে আমরা অ্যাক্সেস করি। তাহলে এখানে দেখো আমাদের এখন টেম্প অ্যারো লিঙ্ক, মানে কোন জায়গাটা? এই জায়গাটা। এটা কি নাল? না। তাহলে কি করব? এই যে নট ইকুয়াল টু নাল যদি হয়, তাহলে নট ইকুয়াল টু নাল। তাহলে ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে কি করেছে? টেম্প ইকুয়াল টু টেম্প অ্যারো লিঙ্ক, মানে টেম্পকে কি করেছে? মুভ করেছে। টেম্প ইকুয়াল টু টেম্প অ্যারো লিঙ্ক, তার মানে কি টেম্প ভ্যালুটাকে এখন আপডেট করেছে। তাহলে দেখো, প্রথম কথা দেখো, এটা নট ইকুয়াল টু নাল, তো টেম্প অ্যারো লিঙ্ক মানে কি? এই জায়গাটা, এই জায়গাটা নট ইকুয়াল টু নাল। তাহলে কি করছে? টেম্প ইকুয়াল টু টেম্প অ্যারো লিঙ্ক। তাহলে টেম্প ইকুয়াল টু টেম্প অ্যারো লিঙ্ক। আচ্ছা, টেম্প অ্যারো লিঙ্ক মানে কোন জায়গাটা? এই জায়গাটা তো। টেম্প অ্যারো লিঙ্ক মানে কোন জায়গাটা? এখন টেম্প কাকে পয়েন্ট করছে? 14 কে। তার লিঙ্ক পার্টে কে আছে? 300। তাহলে টেম্প অ্যারো লিঙ্ক মানে ভ্যালুটা কত? ভ্যালুটা 300। তাকে রাখছে কার মধ্যে? টেম্পের মধ্যে রাখছে। টেম্পের মধ্যে আছে কত? 200। তাহলে এটা এখন কত হয়ে যাবে? ওভাররাইট হয়ে যাবে না? 300 হয়ে যাবে না? তাহলে এই পয়েন্টারটা কি হয়ে যাবে? অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে তো। তাহলে টেম্প এখানে আর একে পয়েন্ট করবে না। তাহলে টেম্প তাহলে এখন কাকে পয়েন্ট করবে? টেম্পের মধ্যে কত আছে? 300। তাহলে টেম্প এখন তাহলে এই নোটটাকে পয়েন্ট করবে। তাহলে কিভাবে পয়েন্টার মুভ হচ্ছে বুঝতে পারলে তো, হোয়াইল লুপের সাহায্যে। তাহলে আবার কি হচ্ছে? হোয়াইল লুপ থেকে কিন্তু এখনো বেরোয়নি, কন্ডিশন চেকিং এ আবার ব্যাক করে যাবে। কন্ডিশন যতক্ষণ না ভায়োলেট হচ্ছে ততক্ষণ কন্ডিশন চেকিং এ ব্যাক করে যাবে কিন্তু। তাহলে আবার দেখো কন্ডিশন চেক হবে এখন কত? না, টেম্প অ্যারো লিঙ্ক কি নট ইকুয়াল টু নাল? দেখো টেম্প অ্যারো লিঙ্ক এখন কত?
টেম্প অ্যারো লিঙ্ক কত এখন 400, টেম্প অ্যারো লিঙ্ক মানে তো এই জায়গাটা, তাহলে এটাও নট ইকুয়াল টু নাল, ট্রু। তাহলে আবার ঢুকবে, ঢুকে কি হবে, টেম্প ইকুয়াল টু টেম্প অ্যারো লিঙ্ক, এই যে টেম্প ইকুয়াল টু টেম্প অ্যারো লিঙ্ক, টেম্প অ্যারো লিঙ্ক মানে কত 400, টেম্পের মধ্যে রাখবো, তার মানে এই ভ্যালুটা এখন কত হয়ে যাবে, এখানে লিখে দিচ্ছি 400। তাহলে এইটাও এখন কি হচ্ছে, কেটে যাবে। তাহলে এখন টেম্প কার কাছে আসবে, লাস্ট নোডের কাছে আসবে, কারণ লাস্ট নোডের অ্যাড্রেস হচ্ছে 400। তাহলে এখন টেম্প লাস্ট নোডকে পয়েন্ট করছে। তাহলে এবার দেখো আবার কন্ডিশন চেকিং এ ব্যাক করে যাবে, টেম্প অ্যারো লিঙ্ক নট ইকুয়াল টু নাল, নাল ইয়েস। তাহলে কি হয়ে গেল, কন্ডিশন এখন ভায়োলেট করে গেল, টেম্প অ্যারো লিঙ্ক নট ইকুয়াল টু নাল, না এই তো নাল এখন, তাহলে কি হচ্ছে, কন্ডিশন ভায়োলেট করে যাচ্ছে তো, এটা তো নাল, তাহলে নট নাল মানে কি কন্ডিশন ভায়োলেট করে যাচ্ছে, তাহলে হোয়াইল থেকে বেরিয়ে আসবে। যেই হোয়াইল থেকে বেরিয়ে আসলো, যেই হোয়াইল থেকে বেরিয়ে আসলো, তার মানে তোমাকে এখন লাস্ট নোডে কিন্তু তোমাকে দাঁড় করিয়ে দিল। তাহলে এটা কিন্তু একটা বলতে পারো একটা মানে গাড়ি, এ তোমাকে এখানে নিয়ে এলো, লাস্ট নোডে নিয়ে এলো, কেন না তোমার ফাংশনটা হচ্ছে অ্যাপেন্ড ফাংশন, মানে লিঙ্ক লিস্ট তোমাকে এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট নোড ক্রিয়েট করতে হবে। তাহলে এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট নোড ক্রিয়েট হবে কি করে, লাস্ট নোডকে আগে আইডেন্টিফাই করতে হবে, কারণ এখন তোমার যে নতুন নোডটা ক্রিয়েট হবে সেটা আফটার 8। তাহলে এবার দেখো, এইবার এখানে নতুন নোড ক্রিয়েট করার জন্য ম্যালক ফাংশন কল করছে, তাহলে ম্যালক ফাংশন কল করে, তাহলে মনে করো এরকম একটা জায়গাতে এখন কি করছে, মেমোরি অ্যালোকেট করছে, জায়গাটা ছোট হয়ে গেছে, তাও আমি এখানে ছোট করে করছি। তাহলে এই নোডটা মনে করো এখানে ক্রিয়েট হলো, নোডটা ক্রিয়েট হলো, নোডটা নিচেও হতে পারে, এখানে আমি করছি বোঝানোর জন্য। তাহলে এখানে এখন কিন্তু কোনো লিঙ্ক হয়নি। আচ্ছা, এই অ্যাড্রেসটা মনে করো 600, মানে নোড যখনই মেমোরি যখনই অ্যালোকেট হবে তখন একটা অ্যাড্রেস থাকবে। এবার কি বলেছে দেখো, এই অ্যাড্রেসটা ফার্স্ট বাইটের অ্যাড্রেস, তাহলে এটা রিটার্ন হয়ে আসছে কার মধ্যে, আর কে আমরা ওই জন্য ডিক্লেয়ার করেছিলাম পয়েন্টার ভেরিয়েবল, কেন টেম্পটাকে নোড মুভমেন্টে নোড টু নোড মুভমেন্ট করার জন্য টেম্প পয়েন্টারটাকে আমরা এখানে ইউজ করছি, আর আরটাকে নতুন নোড ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করছি। তাহলে এখানে আমার এখন চলে আসবে 600, তার মানে এখন আমি বলতে পারি যে এই নতুন নোডটাকে এখন আমার পয়েন্ট করবে আর। আচ্ছা, আমার এখন আমি ভ্যালু কত রাখতে চাইছিলাম, নামের মধ্যে কত আছে 30, তাহলে এখন আর অ্যারো ডেটা ইকুয়াল টু নাম লিখতে পারি, আর অ্যারো ডেটা, তার মানে কি এই নোডটা কারেন্ট নোডকে এখন আর পয়েন্ট করছে, তাহলে ওর যে এই ডেটা মেম্বারটা আছে এই ডেটা মেম্বারটাকে আমি অ্যাক্সেস করব কি করে, আর অ্যারো ডেটা, অ্যারো মানে মাইনাস গ্রেটার দেন, তাহলে এর মধ্যে এখন 30 চলে আসবে, আর এইটাই এখন লাস্ট নোড, তাহলে আর অ্যারো লিঙ্ক ইকুয়াল টু কি করে দিতে হবে, নাল করে দিতে হবে, দেখো আর অ্যারো লিঙ্ক নাল, কারণ দিস ইজ দ্য লাস্ট নোড, তাহলে এটা এখন লাস্ট নোড হয়ে গেল। কিন্তু এই নোডটা তো আইসোলেট হয়ে রয়েছে, তোমার লিঙ্ক লিস্টে কানেক্ট হয়নি কিন্তু, তাহলে এই যে নোডটা 30, তাহলে এর প্রিভিয়াস নোড এখন কে, এর প্রিভিয়াস নোড হচ্ছে 8, কিন্তু সিস্টেম কি করে বুঝবে যে এর প্রিভিয়াস নোড 8, দেখো তোমার এই নোডটা ক্রিয়েট হয়েছে কার পরে, 8-এর পরে, তুমি কিন্তু 8কে 8-এর জায়গায় কিন্তু একটা মার্কার করে দিয়েছো, মানে একটা পয়েন্টার দাঁড় করিয়ে রেখেছো টেম, তার মানে কি 8-এর অ্যাড্রেসটা তো তুমি টেম থেকে পেয়ে যাচ্ছ। তাহলে এবার কি করবে দেখো, লিঙ্ক অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তার মানে কি করতে হবে, এই যে 600 এই ভ্যালুটা এখন এই যে নাল, মানে 8-এর যে অ্যাড্রেস পার্টটা মানে লিঙ্ক পার্টটা, এই জায়গাটাতে এখন আমরা কি করব, 600 কে রাখবো, কিভাবে রাখবো না, টেম্প এই জায়গাটা মানে কি টেম্প অ্যারো লিঙ্ক, আর 600 এই অ্যাড্রেসটা কার মধ্যে আছে, আর এর মধ্যে আছে, তাই না, তাহলে আমরা কোডটা কি লিখবো, টেম্প মাইনাস গ্রেটার দেন লিঙ্ক ইকুয়াল টু আর, আর মানে কত 600, তাকে রাখছো কার মধ্যে, টেম্প অ্যারো লিঙ্ক, টেম্প কাকে পয়েন্ট করছে, 8কে পয়েন্ট করছে, মানে লাস্ট নোডটাকে পয়েন্ট, মানে এই নোডটাকে পয়েন্ট করছে, তাহলে এর লিঙ্ক পার্টে এখন তাহলে 600 চলে আসবে, তাহলে এই লিঙ্কটা হয়ে গেল, দেখো কমপ্লিট।
তাহলে লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা যে নোডটা ক্রিয়েট করলাম, দিস ইজ দ্য নিউ নোড। তাহলে এই নিউ নোডটা ক্রিয়েট হলো কোথায়? এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাপেন্ড ফাংশন, মানে ফাংশনটার নাম আমরা দিয়েছি অ্যাপেন্ড। অন্য বইতে অন্য নামও দিতে পারে। তাহলে কি করলাম? জায়গা তৈরি করলাম, মানে লাস্ট নোডে, মানে এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট নোড অ্যাড করার নিয়ম হচ্ছে তোমাকে আগে লাস্ট নোডটা আইডেন্টিফাই করতে হবে। আফটার দ্য লাস্ট নোড নিউ নোড উইল বি ইনসার্টেড। তাহলে লাস্ট নোড কিভাবে আইডেন্টিফাই হবে? ওই হোয়াইল লুপটার সাহায্যে। এবার বাদ বাকি ফাংশনগুলো আমরা এটা নেক্সট ক্লাসে করব, আর এটা আমি নোটসটা পাঠিয়ে দেবো।